ওকে, আমরা শুরু করে দিব আজকে। তো আজকে আমাদের বেসিক্যালি লেসনটা হচ্ছে মানে লিটারেচার রিভিউ এর উপরে। আমাদের কোর্স টিচারদের একটা ইভালুয়েশন থাকে আর কি। তো নেক্সট উইকে তোমাদের একটা ডেডলাইন থাকবে লিটারেচার রিভিউ জমা দেওয়ার। তো কিভাবে আসলে সেই রেকর্ডগুলো তোমরা জমা দিবা? লিটারেচার রিভিউ এর আমাদের একটা পার্টিকুলার ফরম্যাট থাকে। তো ওই ফরম্যাটটা ফলো করতে হয়। তো ওই ফরম্যাটটা আমি অলরেডি তোমাদের ক্যাপস্টোনের যে ক্লাসরুমটা খোলা আছে ওখানে আমি দিয়ে দিয়েছি। তো ওখান থেকে কালেক্ট করে নিতে পারবা। দেন ওটা প্রিন্ট করে নিলেই হবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্রুপের প্রতিটা স্টুডেন্ট আর কি। আচ্ছা, তো এই একই টেমপ্লেট আমরা প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা মেম্বারের জন্য সেমই থাকবে। পার্থক্যের জায়গাটা হচ্ছে আমরা যেহেতু জানি প্রত্যেকটা ক্যাপস্টোন গ্রুপের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 5, মানে এরকম আর কি, মানে যে গ্রুপে যে কয়জনই আমরা থাকি না কেন হিসাবটা হবে হচ্ছে প্রতিটা গ্রুপে পার স্টুডেন্ট আসলে ইন্ডিভিজুয়ালি, মানে প্রত্যেকের জন্য 5টা করে লিটারেচার রিভিউ পেপার করতে হয় আর কি। তো ইন জেনারেল যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রুপে 5জন করে মেম্বার থাকে, তো আসলে ওই গ্রুপের জন্য টোটাল পেপারের লিটারেচার রিভিউ এর সংখ্যা হবে কিন্তু 25টা করে। যদি 6 জনের গ্রুপ হয় তাহলে 30টা, 4 জনের হলে 20টা, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা, এনিওয়ে আমরা শুরু করি আসলে। তো তোমরা এখন যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এই ফরম্যাটের কিছু ফিল্ড আছে দেখলেই বোঝা যাচ্ছে। ফর এক্সাম্পল, এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকচুয়ালি আইডি এবং নামটা দিতে হবে। তো ধরো কোন একটা স্টুডেন্টের আইডি আমি র্যান্ডমলি কিছু একটা ধরলাম, তারপরে নেম আমরা দিয়ে দিব। আহ, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের বেসিক্যালি প্রত্যেকটা প্রজেক্টের প্রত্যেকটা গ্রুপেরই তো এখন তোমাদের যেহেতু প্রপোজাল শিট জমা দিয়ে ফেলছো, তো প্রপোজালে তোমাদের প্রত্যেকেরই একটা সুইটেবল টাইটেল আছে। তো প্রজেক্টের যে টাইটেলটা বেসিক্যালি সেই টাইটেলটা বেসিক্যালি তোমাদেরকে এখানে দিতে হবে। তো এই রেকর্ডটা অলওয়েজ একটা গ্রুপের প্রত্যেকটা মেম্বারের কিন্তু সেমই হতে হবে, কারণ 5জন মিলেই তো আসলে প্রজেক্টটা করতেছে। তো এখানে এই প্রজেক্টের টাইটেলটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা তোমার প্রজেক্ট প্রপোজালে পাস হয়েছে ওই সেম টাইটেলটাই ব্যবহার করতে হবে। এর থেকে তুমি ডিফারেন্ট করতে পারবে না, যেহেতু এটা তোমার অলরেডি পাসড হয়ে গেছে আর কি। ঠিক আছে। তো ধরে নিলাম এখন যেহেতু আমার কাছে কোনো কিছু টাইটেল নাই, ধরে নিচ্ছি যে ব্যাপারটা এরকম আর কি, টাইটেল অফ মাই প্রজেক্ট তোমরা তোমাদের ডেটাতে ফিল আউট করবা। দেন এখানে বেসিক্যালি তোমার আহ, যিনি সুপারভাইজার স্যার আছে তার নাম এবং ডেজিগনেশন, যেটা তোমরা আগেও দিছো, এবং এটা হচ্ছে বেসিক্যালি আমার নাম এবং ডেজিগনেশন যাবে এখানে কোর্স টিচারের রিলেভেন্ট ইনফরমেশনে। এবার লিটারেচার রিভিউ এর মানে মেইন কাজটা শুরু হবে আসলে এই পোর্শনটা থেকে আসলে। তো দেখবা যে বাম পাশে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী, যেটাকে আমরা অ্যাসপেক্ট বলতেছি, এই অ্যাসপেক্ট গুলো লিস্ট আউট করা আছে। আর ডান পাশে যে যে ঘরগুলো যেখানে কোনো ডেটা দেয়া নেই, এই ডেটাগুলো ফিল আউট করতে হবে। আহ, এখন যেহেতু তোমাদের একটু আগেই বলছে আমি যে আহ, একটা গ্রুপে যদি 5জন মেম্বার থাকে তাহলে পার হেড 5টা করে পেপার হলে 5 জনের 25টা পেপার হয়। তার মানে বেসিক্যালি তোমাদের এখানে পেপারে যে টোটাল সিরিয়াল নাম্বার এটা 1 থেকে 25 পর্যন্ত হবে আর কি। হ্যাঁ, মানে এই ডকুমেন্টটা বেসিক্যালি 25 বার মানে রেপ্লিকা করতে হবে আসলে। তো ধরো তোমরা যখন যে যার সিরিয়াল ধরে নিলাম যে কারো গ্রুপে 5জন স্টুডেন্ট আছে, প্রথম যে স্টুডেন্ট আছে তার ধরে নিলাম যে তুমি সিরিয়ালি হয়তো বা 1 2 3 4 5 এরকম 5টা পেপারকে চয়েস করে নিছো আর কি। তো তুমি যখন তোমার 1 নাম্বার পেপার নিয়ে কাজ করবা, সেই পেপারে নিশ্চয়ই একটা পার্টিকুলার টাইটেল আছে, মানে যে পেপারটা নিয়ে তুমি কাজ করতেছো। এখন পেপারটা চয়েসের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কারণ আমরা যখন ইভালুয়েট করব, তুমি যখন লিটারেচার রিভিউ করে নিয়ে আসতেছো, এখানে কিন্তু পার স্টুডেন্ট 10 মার্কের ইভালুয়েশন হয়। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, পেপারগুলা যেগুলো তোমরা লিটারেচার করতেছো ওটা যেন অবশ্যই রেলিভেন্ট হয়। মানে তুমি তোমার যে প্রজেক্ট টাইটেল, তোমার যে মেইন প্রজেক্ট আইডিয়া, তুমি যে থিমের উপরে তোমার কাজটাকে ডিজাইন করছো সেটার সাথে যেন অবশ্যই রেলিভেন্ট হয় আর কি। আর দ্বিতীয় যে জিনিসটা, লিটারেচার রিভিউ করার সময় সবসময় যে কাজটা করতে হয়, আমরা যে পেপারগুলা নেব রেলিভেন্ট তো নিবই, সাথে সাথে আরো একটা জিনিস প্রিকশন রাখতে হবে। সেটা হচ্ছে পেপারগুলো যেন খুব বেশি রিসেন্ট হয়, মানে খুব কাছাকাছি সময়ের হয়। এটা বলতে আসলে আমরা ইন জেনারেল বুঝাই যে তো আমরা যে সালে আসলে এই লিটারেচার রিভিউটা করতেছি ওই সাল প্লাস তার আশেপাশে 3 সাল, মানে বেসিক্যালি এখন যেহেতু 25-এর শেষের দিকে, তার মানে 22 থেকে 25 সালে পাবলিশড হওয়া রেলিভেন্ট যে পেপার গুলা আছে বেসিক্যালি সেগুলাকেই তোমরা ট্রাই করবে লিটারেচার রিভিউ করতে।
যদি দেখো যে তুমি 22 থেকে 25 রিজিয়নের মধ্যে তোমার কাজের সাথে যায় বা থিমের সাথে যায়, 100% তো আর যাবে না, ধরো যদি 30%ও যায় তাও তুমি নিতে পারো। মানে যত বেশি পার্সেন্টেজ তোমার সাথে আসলে কাজের থিমের সাথে যাবে তুমি সেটা চয়েস করবা। তো যদি এরকম হয় যে আমি 25টা পাচ্ছি না, তখন কি করব? মানে 22 থেকে 25-এর মধ্যে, হ্যাঁ তখন আমরা একটু পিছনে যাব। তখন আমরা 21 দেখবো, 20 দেখবো। হ্যাঁ, তো যদি আমরা ধরো 22 থেকে 25-এর ভেতরেই 25টা পেপার পেয়ে যাই, তাহলে শুরুতে আমরা অবভিয়াসলি ট্রাই করতে হবে 22 থেকে 25 সালের ভেতরে পাবলিশড হওয়া 25টা পেপার নিয়ে নিতে। আর যদি ইনকেস কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে কিছু টপিক যদি খুব বেশি ইরেগুলার হয়, টপিকটা খুব বেশি আহ, কম হয়েছে বা খুব কম মানুষ এটা নিয়ে স্টাডি করছে, এরকম হয়, তাহলে আমরা একটু পিছনের দিকেও যেতে পারি, কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা, এটা গেল একটা সালের ব্যাপার বা টাইম ফ্রেমের ব্যাপার। আরো একটা জিনিস, মানে প্রিকশন করতে হবে বা সতর্কতা অবলম্বনটা জরুরি। সেটা হচ্ছে আমরা যে পেপারগুলো নিচ্ছি, মোটা দাগে এই পেপারগুলো ইন্টারনেটে, মানে আমরা যখন গুগল স্কলার থেকে সারফেস করব, তখন দেখবা যে মোটামুটি দুই ধরনের পেপার পাওয়া যায়। আসলে আরো অনেকভাবেই পাবা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দুই টাইপ অফ পেপার পাবা। এক ধরনের পেপারকে বলা হয় হচ্ছে অরিজিনাল রিসার্চ পেপার বা শুধু রিসার্চ পেপার বলা হয়। আর দ্বিতীয়ত যে পেপার এর একটা ভ্যারিয়েন্ট আছে, সেটাকে বলা হয় রিভিউ পেপার। তো তোমরা যেহেতু কোনো একটা অরিজিনাল টাস্ক করবা, তার একটা হয়তো বা সফটওয়্যার পার্ট থাকতে পারে, একটা কোডিং এর সিমুলেশন ফ্রেমওয়ার্ক থাকতে পারে, অথবা ধরো দুইটাও থাকতে পারে, হার্ডওয়্যার বেস কিছু কানেকশন থাকতে পারে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের এমবেডেড সিস্টেম হতে পারে, হোয়াট এভার, যাই হোক না কেন, আমাদেরকে টার্গেট করতে হবে আমরা যে পেপারগুলো চয়েস করব, পেপারগুলো যেন অবভিয়াসলি এই রিভিউ না হয়। মানে আমরা ট্রাই করব যত বেশি পারা যায় অরিজিনাল রিসার্চ পেপার, মানে যেখানে ইমপ্লিমেন্টেশন হয়েছে অরিজিনালি, ওই অথররা কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করছে, কোন একটা টাস্ক কমপ্লিশন করছে, এরকম পেপারগুলা নিতে। অলরেডি হয়তো তোমাদের সুপারভাইজার স্যার এই ব্যাপারে বলছে তোমাদের ব্যাপারে। তো যাদের নলেজ আছে তারা তো বুঝতেই পারছো। যারা ধরো নতুন করতেছে তাদের জন্য খুব ভেরি মাস সতর্কতা, আমরা যখন পেপারগুলা নিব আমরা যেন রিভিউ পেপারের পরিমাণটা যত না, মানে পারলে না নিয়ে নেওয়া ভালো। আর কেন? কারণটা হচ্ছে রিভিউ পেপারকে লিটারেচার রিভিউ করতে হয় একটু ডিফারেন্ট জনরাতে, একটু ডিফারেন্ট উপায়তে। সেটা তোমার বেসিক্যালি এখন প্রয়োজন নাই। সেটা তুমি যখন তোমার নিজের পেপারের কাজ করতে যাবা হয়তো বা পরের সেমিস্টারে, তখন তোমার প্রয়োজন হইতে পারে। বাট এখন তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার সিস্টেমের বা তোমার পেপার বা তোমার মেথডের সাথে যায় এরকম রেলিভেন্ট কাজগুলা, যেগুলো 22 থেকে 25 সালে পাবলিশ হয়েছে, এবং এই কাজগুলা যেন অরিজিনাল রিসার্চ পেপার হয়, মানে দ্যাট মিনস ইমপ্লিমেন্টেশন হয়েছে এরকম। আচ্ছা, তো আমি একটু স্যাম্পল দেখা, এটা আসলে দেখা বা চেনা খুবই সহজ কাজ। ধরলাম একটা খুব পপুলার টপিক নেই, যেমন ধরো এই যে ব্রেন টিউমার ক্লাসিফিকেশন, স্টুডেন্টরা প্রচুর পরিমাণে দেখি রিলেটেড প্রজেক্ট বা কাজ করে আর কি। তো ধরো আমি যদি এই যে এরকম সার্চ দিই, তো গুগল স্কলারে এরকম সার্চ রেজাল্ট গুলা তো চলে আসে সবার সামনে আর কি। যেমন ধরো আমি যদি প্রথমটা একটু দেখি, এই যে এখানে বলতেছে যে ব্রেন টিউমার ডিটেকশন ইউজিং নিউরাল নেটওয়ার্ক, দেখলেই বোঝা যাচ্ছে যে তারা পার্টিকুলারলি কিছু একটা ইমপ্লিমেন্ট করছে। তার মানে এটা বেসিক্যালি একটা অরিজিনাল রিসার্চ পেপার। এখন তারপরে ধরো এটা যদি আমরা একটু দেখি যে ব্রেন টিউমার ডিটেকশন ইউজিং স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড মেশিন লার্নিং মেথড, হ্যাঁ এটাও অরিজিনাল রিসার্চ পেপার। তাহলে রিভিউ পেপার কিরকম হয়? এই যে দেখো নিচে একটা আমি রিভিউ পেপার পেয়ে গেলাম, যেমন বলতেছে যে ব্রেন টিউমার ডিটেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন ইউজিং মেশিন লার্নিং, বাট কোলনের পরে এ কম্প্রেহেন্সিভ সার্ভে। তো এই যে কম্প্রেহেন্সিভ সার্ভে বা মাঝে মাঝে রিভিউ, এই REVIW যেটা, এটাও পাবা। বা ধরো সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, মানে এরকম টার্মগুলা টাইটেলে থেকে যায়। তারপরে ধরো তুমি নিজে নিচের দিকে আসো, এটাও একটা রিভিউ পেপার, যে ব্রেন টিউমার ডিটেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন ইউজিং ইন্টেলিজেন্স টেকনিক্স অ্যান্ড ওভারভিউ। দ্যাট মিনস এটা বেসিক্যালি প্রিভিয়াসলি যারা ব্রেন টিউমার নিয়ে অরিজিনালি কাজ করছে এরকম 100-150 রিসেন্ট পেপারকে আবার একটা সামারি পেপার আকারে প্রেজেন্ট করা হয়েছে, যেটাকে আসলে রিভিউ পেপার বলা হয়। তো রিভিউ পেপারে অরিজিনালি কিছু ইমপ্লিমেন্ট করা হয় না,
ওই রিলেটেড ফিল্ডে যারা কাজ করছে তাদের কাজের একটা সামারি, বা তারা কোথায় অবস্টেকল ফেস করছে, নতুন কিছু ইনোভেট করা গেছে কিনা, তাদের ল্যাকিংস গুলা কোথায় ছিল, বা নতুন নতুন অ্যাপ্রোচ গুলা কিরকম ছিল, তার ভালো খারাপ মানে এই জিনিসগুলা অ্যানালাইসিস করা হয় ইন ডেপথে আর কি। বেসিক্যালি যেমন আমরা যখন কোন একটা পার্টিকুলার জিনিস শিখতে চাই, ওই শেখার আগে যেমন ধরো ওইটার ভালো খারাপ এই রিলেটেড কারা কাজ করছে আমাদেরকে জানতে হয়, ঠিক সেইভাবে এই ধরনের রিভিউ পেপারগুলো করা হয় আর কি। তো এই জন্য না আমরা রিভিউ পেপারগুলো এখন আমাদের কনসিডারেশনে নিব না, তোমরা শুধুমাত্র অরিজিনাল রিসার্চ পেপার নিবা আর কি। যেমন দেখো এই যে এটা দেখলেই বোঝা যাচ্ছে একটা অরিজিনাল রিসার্চ পেপার, কারণ কি এখানে ওই যে ওই ধরনের কোনো কিওয়ার্ড নাই, রিভিউ, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ বা সার্ভে সামথিং এরকম কিছু নাই। এটা বলতেছে a distinctive approach in brain tumor detection and classification using MRI, মানে এমআরআই ডাটা নিয়ে তারা বেসিক্যালি ডিপ লার্নিং দিয়ে ব্রেন টিউমার ডিটেকশন করছে আর কি। হ্যাঁ, তো এভাবে টাইটেল দেখলেই মোটামুটি বুঝে ফেলা যায় কোনটা রিভিউ পেপার আর কোনটা অরিজিনাল রিসার্চ পেপার। তো শুরুতে এটা একটা আমাদের ইম্পর্টেন্ট ফিচার যে তোমরা যখন পেপারগুলো চয়েস করতেছো, এই পেপারগুলো চয়েস করার সময় অবশ্যই অবশ্যই কিন্তু এই যে এখান থেকে নিচে স্কলারে গেলে কাস্টম রেঞ্জ করে দেওয়া যায়। কাস্টম রেঞ্জে গেলে যেহেতু আমাদের ধরো 22 থেকে 25 বলছি, তুমি এখানে 22 থেকে 25 দিয়ে দিবা, দিয়ে এই কাস্টমাইজ যদি সার্চ দাও উপরে এই ধরনের কোনো কিওয়ার্ড দিয়ে, মানে তোমার প্রজেক্ট রিলেভেন্ট কিওয়ার্ড, তাহলে দেখবা যে পেপারগুলার এখানে ডেটাগুলো চলে আসবে সেগুলো হচ্ছে কাস্টমাইজ শুধুমাত্র 22 থেকে 25 সালে পাবলিশ হওয়া পেপার আর কি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে আমরা যদি দেখি যে এই ধরনের সার্ভে পেপার বা এই যে ওভারভিউ পেপার সেগুলো কিন্তু নিব না আপাতত, বা এই যে ধরো রিভিউ, অলরেডি একটা দেখতেই পাচ্ছ রিভিউ, এই ধরনের পেপার এখন নেওয়ার দরকার নেই। তোমরা নিবে এখন অরিজিনাল রিসার্চ পেপার লাইক দিস ওয়ান, যেমন এটা একটা অরিজিনাল রিসার্চ পেপার। হ্যাঁ, যে ব্রেন টিউমার ডিটেকশন বেসড অন ডিপ লার্নিং অ্যাপ্রোচ অ্যান্ড ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং আর কি। তো এই ধরনের পেপারগুলোকে আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপারে আমাদেরকে একটু সতর্কতা হইতে হবে। একটা তো গেল সময় মানে টাইম ফ্রেম, দ্বিতীয়ত তো বুঝতে পারলা যে পেপারের টাইপটা আমরা অরিজিনাল রিসার্চ পেপার এখন খুঁজতেছি। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে পাবলিশার। হ্যাঁ, মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে পেপার কোথায় পাবলিশ হয়েছে, মানে যে পেপারগুলো আমরা নিব সেটা কোথায় পাবলিশ হয়েছে সেটাটা জানাটাও ইম্পর্টেন্ট, এবং তার পাবলিশার কে। তো দুনিয়াতে বা পৃথিবীতে খুব বেশি সংখ্যক কিন্তু ভালো পাবলিশার নাই, মানে ভালো পাবলিশারের সংখ্যা মোটা দাগে লিমিটেড, মানে এগুলা ধরো মুখে মুখেই বলে ফেলা যায়। এবং আমরা যেহেতু ধরো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সিএস ব্যাকগ্রাউন্ডের, আমাদেরও লিমিটেড অ্যামাউন্ট অফই মানে পাবলিশার আছে। হ্যাঁ, প্রত্যেকটা পাবলিশারের অসংখ্য জার্নাল থাকতে পারে, একাধিক কনফারেন্স থাকতে পারে, বুক চ্যাপ্টার থাকতে পারে, সেটা হতে পারে, কিন্তু পাবলিশারের সংখ্যা কিন্তু লিমিটেড। তো আমরা একটু পাবলিশার গুলো একটু আইডেন্টিফাই করতে হবে, কারণ পাবলিশার যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা আমাদের প্রজেক্ট রিলেটেড ভালো যে সকল কাজ হয়েছে সেগুলা সামারি করতে পারবো। তুমি যখন তোমার কাজকে কম্পেয়ার করতে যাবা, অবশ্যই যে কাজটা করতে হবে রিসেন্ট এবং রেলিভেন্ট স্টেট অফ দ্য আর্ট এই রিলেটেড ফিল্ডে যে কাজগুলা হয়েছে বেস্ট কাজগুলা, তাদের সাথে কম্পেয়ার করেই টার্গেট করে তোমার কাজটাকে এগিয়ে নিতে হবে। তুমি যদি ধরো এমন কোনো কাজ নিয়ে আসো যেটার কোনো গুরুত্ব নাই, হতে পারে সেটা 25-এ পাবলিকেশন হয়েছে বাট ভালো পাবলিশার না, ভালো কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর নাই, জার্নালের কোয়ালিটিটা অনেক বিলো, তো ওই কাজটা 25 সালে পাবলিশ হলেও ওই পেপারটা আসলে তোমার জন্য উপযুক্ত না, বিকজ ওটা ভালো পাবলিশারের বা ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর নাই বা ভালো কোয়ার্টাইলের আন্ডারে নাই। এই জিনিসগুলো আমাদের জন্য বুঝতে হবে বা ইম্পর্টেন্ট। তো ভালো কিছু পাবলিশার এটা মোটামুটি আমরা দেখলেই বুঝে যেতে পারি। দেখো পাবলিশার গুলা মোটামুটি যে এইখানেই থাকে, যে যেখানে তুমি প্রত্যেকটা পেপারের ডেটা দেখবে এখানেই দেখতে পাবা। যেমন ধরো প্রথম এটা তো IEEE, তো IEEE ভালো পাবলিশার, মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ভালো পাবলিশার আর কি। তারপর ধরো যে স্প্রিঞ্জার, এটাও ভালো পাবলিশার। MDPI এটা মিডিয়াম আর কি, ভালো খারাপের মাঝামাঝি ধরে নিতে পারো। এটা IEEE আছে। তারপরে এই যে এটা দেখো, এটা খুবই ভালো পাবলিশার, এলসভায়ার। হ্যাঁ, এলসভায়ার খুবই ভালো পাবলিশার, এলসভায়ারের যে কোনো জার্নালের পেপারই তোমরা চয়েস করতে পারো, কোনো সমস্যা নাই আর কি। তারপরে স্প্রিঞ্জারের কথা তো অলরেডি বলছি। হ্যাঁ, আহ, মানে এই পাবলিশার গুলোর তুমি পেপার অনেক অনেক বেশি পাবা। এছাড়াও আরো অনেক ভালো পাবলিশার আছে, যেমন ধরো উইলি, তারপর হচ্ছে ফ্রন্টিয়ার, এই যে এখানে একটা ফ্রন্টিয়ার দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এই যে ফ্রন্টিয়ার পাবলিশার। তারপরে এটা হচ্ছে এলসভিআর, এটাও অনেক ভালো, এলসভিআর এর কথা তো একটু আগে আমি বলছি আর কি। তারপরে হচ্ছে তোমার
উইলি নামে একটা পেপার আছে, হ্যাঁ, উইলি পেপার গুলো ভালো, বা নেচার.কম, এটাও নিতে পারো, এদের পেপার গুলো ভালো আর কি। তো আমরা বেসিক্যালি এই ধরনের পাবলিশারের পেপারগুলো নেয়ারই ট্রাই করবো, আইদার IEEE অথবা স্প্রিঞ্জার, অথবা ধরো এলসভায়ার, অথবা অথবা হচ্ছে উইলি, অথবা ধরো ফ্রন্টিয়ার, হ্যাঁ। আর আরেকটা আছে সেজ নামে একটা জার্নাল আছে আর কি, মানে সেজ নামের একটা পাবলিশার আছে আর কি। তো এদের পেপারগুলো ভালো আর কি। তো আমরা একটু পাবলিশারটা দেখে নিব, যে বেসিক্যালি ভালো পাবলিশারের যেন পেপার না হয়। কারণ ধরো 100টা পেপার খুঁজলে দেখা যায় যে 50টা পেপারই বোগাস, মানে কোনো গুরুত্ব নাই বা ওটার কোনো ইম্পর্টেন্স নাই আর কি, মানে জাস্ট এগুলা টাকা দিলেই পাবলিশ হয় এই টাইপ অফ পেপার। তো ওগুলোর সাথে তোমাদের কাজগুলো কম্পেয়ার করে কোনো প্রয়োজন নেই, মানে শুধু শুধু তোমার ডিমেরিট পয়েন্ট পাবা, তোমার নাম্বার কমে যাবে। হ্যাঁ, তোমার হয়তোবা সার্ভে হয়ে যাবে, কিন্তু দেখবে যে তুমি এখানেও নাম্বার কম পাচ্ছ, ভাইবা বোর্ডেও তোমাকে আস্ক করতেছে যে কেন ভালো পেপার থাকার পরও তুমি খারাপ পেপার নিলা, এই যে এই জাতীয় জিনিসগুলো চলে আসবে আর কি। তো আমরা পেপারগুলো চয়েস করার ক্ষেত্রে জন্য একটু সাবধানতা অবলম্বন করি, কারণ ছোট্ট সাবধানতাই তোমার অনেক বড় আউটকাম দিবে বেসিক্যালি আর কি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি পেপার চয়েসের ক্ষেত্রে কয়েকটা প্রিকশন। একটা হচ্ছে সাল 22 থেকে 25, ইন কেস যদি তোমার 25টা তুমি না পাও, তখন তুমি পেছনের দিকে যেতে পারো 21 বা 20 সালের দিকে, আদারওয়াইজ আমরা 22 থেকে 25 সালের মধ্যেই চয়েস করব। তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ভালো পাবলিশার দেখবা। আর 3 নাম্বার যে ব্যাপারটা, এখন রিভিউ পেপার তোমার রিভিউ করার দরকার নাই, তোমরা অরিজিনাল রিসার্চ পেপার গুলাকে শুধুমাত্র রিভিউ এর মধ্যে নিয়ে আসবা আর কি। আচ্ছা, তো এভাবে ধরো আমরা যে পেপার গুলা চয়েস করলাম, তাহলে সেই পেপার গুলোতে এখন তোমাকে লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ করা মানে কি? মানে ওই পেপারটা প্রস অ্যান্ড কনস বের করা, মানে ভালো খারাপ বা সামারি রিলেটেড বের করা। সেটা করার জন্যই তোমাদেরকে এই ফরম্যাটটা বেসিক্যালি দেয়া হয়েছে আর কি। ওকে, তো এখন ধরো আমি একটা র্যান্ডম যে কোনো একটা পেপারকে পিক করে নিচ্ছি। সেই পেপারটার একটা লিটারেচার রিভিউ তোমরা কিভাবে করবা বা কিভাবে প্রেজেন্ট করে আমার কাছে সেটা শেয়ার করবা, মানে ওইটার উপর যে ইভ্যালুয়েশনটা হবে সেটা একটু দেখাই দিই একটার জন্য। তো ফর এক্সাম্পল ধরো আমি যে কোনো একটা পাবলিশড বা আনপাবলিশড কিছু একটা পেপার নিচ্ছি আর কি। ওকে, এটাই নিই। আচ্ছা দেখো, তাহলে আহ, আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে বেসিক্যালি, ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়াইলো যে তোমার এরকম পেপারগুলো যখন তুমি ডাউনলোড করে নিচ্ছ বা ওই পেপারের অ্যাক্সেসটা তুমি পেয়ে যাচ্ছ, তার মানে এই পেপার রিলেটেড কিন্তু সব ধরনের ডেটাই তোমার কাছে অ্যাভেলেবেল, মানে প্রত্যেকটা পেজই তো তোমাকে ভিউ করতে পারতে হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তোমরা হয়তোবা অনেক পেইড পেপার পাবা, মানে যে পেপারগুলো ফুললি ডাউনলোড করা যায় না। সেক্ষেত্রে আগে পুরাতন সাইহাবকে ব্যবহার করলে পুরাতন পেপারগুলো ডাউনলোড করা যায়, বাট রিসেন্ট পেপারগুলো খুব বেশি পাবা না। তবে একটা টেকনিক আছে, অনেক সময় দেখবে যে রিসার্চ গেট নামক একটা ওয়েবসাইট আছে, ওই রিসার্চ গেটে অনেক ক্ষেত্রে এই অথররা ওই পেপারটার একটা প্রিভিউ PDF কপি ডাউনলোড করে মানে ওখানে আপলোড করে রাখে। তো একটু রিসার্চ গেটেও খুঁজে দেখতে পারো যে সেম টাইটেলের ওই পেপারটা পাচ্ছ কিনা, যদি পেয়ে যাও তাহলে তো হয়ে গেল, পেইড পেপার আর তোমাকে পেমেন্ট করে কেনা লাগতেছে না। আরেকটা উপায় হচ্ছে প্রত্যেকটা পেপারেরই মানে যারা অথর থাকে ওই অথরদের মধ্যে দেখবে যে ইমেল অ্যাড্রেস দেয়া থাকে। তো ওই ইমেল অ্যাড্রেসে একটি ইমেল করেও দেখতে পারো, এক্ষেত্রে প্রায় 50 থেকে 60% তোমরা রেসপন্স রেট পাবা। হ্যাঁ হ্যাঁ, মানে ওনারা বেসিক্যালি দেখবা যে কোঅপারেটিভ, যত বড় অথরই হোক না কেন তারা তোমাদেরকে মোটামুটি যদি বলতে পারো যে তুমি একটা আন্ডার মানে ধরো আনডেভেলপড কান্ট্রিতে আছো বা তোমার ফাইনান্সিয়াল প্রবলেম আছে, তাহলে ওরা তোমাকে ওই পেপারটার বেসিক্যালি অথরের যেহেতু অ্যাক্সেস থাকে, সে ওই পেপারটার একটা কপি তোমাদেরকে সেন্ড করে দিতে পারবে আর কি। বুঝা গেছে? এইভাবে আসলে প্রবলেম গুলো সর্ট আউট করতে হবে আমাদেরকে। তো ধরো আমরা পেপারগুলো এরকম চয়েস করলাম। এবার তোমার যে রেলিভেন্ট পেপারের টপিকটা থাকবে, প্রথমত যে ডেটাটা ফিল আউট করতে হবে সেটা হচ্ছে পেপারের সিরিয়াল নাম্বার। তো যেহেতু আমি 1 নাম্বার পেপার নিয়ে কাজ করতেছি, তাহলে আমি 1, তুমি যদি 20 নাম্বার নিয়ে কাজ করো তাহলে তুমি 20 দিয়ে দিবে। তারপর দেখো এখানে আমি বলতেছি যে পেপারের টাইটেলটা এখানে দিতে হবে, তাই না? তাহলে আমাদের কাজটা কি? খুব সিম্পল, জাস্ট তুমি যে পেপারটা নিয়ে কাজ করতেছো তার যে টাইটেল সেটা কপি করবা, কপি করে ওখানে পেস্ট করবা, দ্যাটস ইট। তাহলে এখানে আমি ধরো পেস্ট করে দিলাম, এই যে পেপারের টাইটেলটা পেস্ট হয়ে গেল। যাই হোক, এটা একটু ফরম্যাটিং এর এররের কারণে বেশি বড় হয়ে গেছে, আমরা চাইলে এটাকে ছোট করে দিতে পারি আর কি। ঠিক আছে, এটা তোমরা ট্রাই করবা সবসময় 12-তে রাখতে, মানে পয়েন্ট পিটিতে হচ্ছে 12-এ রাখবা আর কি, অলওয়েজ আর কি। ঠিক আছে, তাহলে ওটা সুন্দর দেখা যাবে আর কি। তাহলে আমাদের পেপার সিরিয়াল হচ্ছে 1, পেপারের টাইটেলটা আমরা নিয়ে নিলাম। আহ এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি,
প্রথমেই এক নাম্বার অ্যাসপেক্টটা খুঁজে বের করা, যে পেপারের কোথায় প্রবলেম স্টেটমেন্টটা ডিফাইন করা আছে, বা কোথায় ওই পেপারে তারা মেইন কি কাজ করছে তার সেটা কোথায় ডিফাইন করা আছে। খেয়াল করলে দেখবা যে তোমরা এই কয়েকদিন আগেই যখন এই যে প্রপোজালটা জমা দিয়েছিলা, ওই প্রপোজালেও কিন্তু প্রবলেম স্টেটমেন্টের মতো শুরুতে একটা পার্ট রাখছিল। তো সিমিলারলি প্রত্যেকটা অথরই যখন কোনো একটা কাজ অ্যাকমপ্লিশ করছে, তারা ডেফিনেটলি তো তাদের মেইন প্রবলেমটা বা ওই কাজটা কোথা থেকে করছে, ওটা করার কি কারণ ছিল, কি কি ল্যাকিংস স্টিল তারা ফেস করছে, এবং ওই প্রবলেমগুলোকে কিভাবে তারা অ্যাড্রেস করছে বা সলভ করছে, এটাই তো বেসিক্যালি প্রবলেম স্টেটমেন্ট, তাই না? তো ওই অথররা কোথায় প্রবলেম স্টেটমেন্টটাকে আসলে বেসিক্যালি ডিফাইন করে। ইউজুয়ালি যখন তুমি পেপারটা পড়বা, একটা পেপারে আসলে বেশ কিছু সেগমেন্ট থাকে, যেমন ধরো শুরুতেই থাকে টাইটেল, অথরদের নাম টাম এগুলা, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নামে একটা পোর্শন, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন নামে একটা সেকশন থাকে আর কি। তো 95% ক্ষেত্রেই তুমি তোমার যে ডাটাটা খুঁজতেছো, দ্যাট মিন্স কোন একটা অথরের পেপার থেকে তারা কি প্রবলেম নিয়ে কাজ করছে, অর্থাৎ প্রবলেম স্টেটমেন্টটা, সেই প্রবলেম স্টেটমেন্টটাকে কিন্তু বের করে বা খুঁজে নিয়ে আসতে হবে আর কি। এখন কথা হচ্ছে, আমরা কি তাহলে পেপার থেকে যেখানে প্রবলেম স্টেটমেন্টটা তারা ডিফাইন করছে সেটা কপি করে বসাবো? না, 100% নট, এটা আসলে করা যাবে না। কারণ ওটা করলে তো তুমি আসলে প্লেজারিজম নিয়ে ধরা খেয়ে যাবে। হ্যাঁ, মানে এটা তো কপি করা হইলো, মানে তোমাকে ওই থিমটা পড়তে হবে খুঁজে বের করে, দেন ওই থিমটাকে বা ওই প্রবলেম স্টেটমেন্টটাকে তোমার মতো করে ওই থিমটা সে যেভাবে প্রেজেন্ট করছে ওইটার মেইন ভাবটা সেম রেখে একটু ডিফারেন্ট রাইটিং স্টাইলে, যেটাকে আমরা প্যারাফ্রেজ করা বলি আর কি, প্যারাফ্রেজ ভাবে বেসিক্যালি প্রবলেম স্টেটমেন্টটা তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কোথায় পেতে পারি? ইউজুয়ালি তুমি যদি ইন্ট্রোডাকশন নামক যে সেকশনটা থাকে, সেই সেকশনে প্রথম 1 থেকে 2টা প্যারাগ্রাফ পড়ো, মানে ইন্ট্রোডাকশনে তো বেশ কিছু প্যারাগ্রাফ বা বেশ কিছু ব্লকের মতো থাকবে। ওই ব্লকের মধ্যেই তুমি পেয়ে যাবা যে অথররা বেসিক্যালি কোন জিনিসটাকে টার্গেট করে কাজটা মানে এগিয়েছে। ওইটাই বেসিক্যালি ওই অথরদের জন্য প্রবলেম স্টেটমেন্ট ছিল, কারণ তারা ওই প্রবলেমটাকেই সলিউশন করার ট্রাই করছে বেসিক্যালি। যেমন ধরো এই পেপারটার জন্য আমি যদি একটু ফার্স্ট প্যারাগ্রাফটা দেখি, তাহলে দেখতে পাবা যে এখানে কি আসলে প্রবলেম স্টেটমেন্ট এক্সিস্ট করে। এখানে কিন্তু প্রথমে একটা ফেডারেটেড লার্নিং, মেশিন লার্নিং এর ওয়ান টাইপ অফ ভ্যারিয়েন্ট, যেটা যেটা প্রাইভেসি প্রিজার্ভিং করতে ইউজ করা হয়, তার মানে প্রস অ্যান্ড কনস নিয়ে কিন্তু কথা বলতেছে, কিন্তু এখানে কিন্তু প্রবলেম স্টেটমেন্ট নাই আর কি। তাহলে প্রবলেম স্টেটমেন্ট কোথায় আছে? যেখানে অথররা ওই প্রবলেমটাকে বলতেছে যে এটা স্টিল একটা প্রবলেম, বা এটাকে আমরা সলভ করার ট্রাই করতেছি, এরকম লেখার একটা মানে থিম থাকতে হবে। তুমি কিন্তু এটা এক্সপেক্ট করা যাবে না যে তুমি টাইটেলে গেলে প্রবলেম স্টেটমেন্ট টাইপ অফ কিওয়ার্ড পাবা। এটা হয়তো বা 90% কেজেই তুমি পাবা না, 10% কেজে পাইতে পারো আর কি, যদি কপাল ভালো থাকে। তাহলে 90% কেজেই তোমাকে প্রথম 2 থেকে 3টা যে প্যারাগ্রাফ গুলো থাকবে সেগুলোকে একটু অ্যাসেস করতে হবে, পড়তে হবে, পরে বুঝতে হবে যে কোন অংশটা বেসিক্যালি প্রবলেম স্টেটমেন্ট। তাহলে এই পেপারে কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফে কোনো প্রবলেম স্টেটমেন্ট নাই। এখানে হচ্ছে ফেডারেটেড লার্নিং কে ইন্ট্রোডিউস করা হয়েছে, যে হোয়াট ইজ ফেডারেটেড লার্নিং, হোয়াই উই নিড টু ইউজ ফেডারেটেড লার্নিং, অ্যান্ড ইন হোয়াট পারপাস, এরকম জিনিসের আনসারটা এখানে লেখা আছে। সেকেন্ড প্যারাগ্রাফে যদি আমি যাই, এখানে বেসিক্যালি কি করা হচ্ছে এটা একটু যদি আমরা পড়ি। এখানে ধরো কনভেনশনাল যে সকল ফেডারেটেড লার্নিং সিস্টেম গুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা একটু কথা বলতেছি। তারপরে বলতেছি যে ইন রিয়েল ওয়ার্ল্ড, মানে রিয়েল ওয়ার্ল্ড ডেটাতে কি ধরনের ফেডারেটেড লার্নিং গুলা ব্যবহার করা হয়, হ্যাঁ মানে এই এরকম এরকম ইনফরমেশন গুলা যেন শেয়ার করা হচ্ছে। তার মানে দেখো আহ, যে এখানে কি আসলে প্রবলেম স্টেটমেন্ট এক্সিস্ট করে? হ্যাঁ, এক্সিস্ট করে, কিন্তু কোথাও কিন্তু প্রবলেম স্টেটমেন্ট লেখা নাই। কিন্তু এখানে কিন্তু অলরেডি একটা জিনিস বলা হচ্ছে, যে রিয়েল ওয়ার্ল্ড হেলথ কেয়ারে এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডাইভার্সিটি, তারপরে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে যেহেতু মেডিকেল রিলেটেড ডেটা নিয়ে কাজ করা হচ্ছে, তার মানে হসপিটালের বেশ কিছু সার্ভার থাকবে, ক্লিনিকের ওয়ার্ক স্টেশন থাকবে, বা পেশেন্টদের ভেতরে বডিতে তো অনেক ধরনের সেন্সর বা অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট বসানো থাকে। তাহলে এখান থেকে যে ডেটাগুলো আসে, সেই ডেটাগুলা আসলে কিভাবে আমরা ম্যানেজ করব, এই হেটেরোজিনিয়াস ডেটাটাকে আমরা কিভাবে ম্যানেজ করব যাতে এটাকে ইফেক্টিভলি মেশিন লার্নিং দিয়ে কি করা যায়, মানে সলিউশন করা যায় আসলে, বুঝে গেছে?
তারপর থার্ড প্যারাগ্রাফটা যদি দেখো, সেখানে এসে বেসিক্যালি এখানে যে প্রবলেম গুলার কথা বলা হচ্ছিল, যেগুলো এই যে বটল নেক মানে তো বুঝতেই পারছো, মানে বাধা বা ইম্পেডিমেন্ট, ঠিক সেইগুলাকে কিভাবে সলিউশন করা হচ্ছে তার অ্যাপ্রোচ কিন্তু প্রপোজ করা হচ্ছে। বলা হচ্ছে যে স্প্লিট ফেডারেটেড লার্নিং বা গ্রেডিয়েন্ট অ্যাগ্রিগেশন, এই ধরনের ফেডারেটেড লার্নিং দিয়ে আমরা কাজ করতে পারি, বা ওই প্রবলেমগুলোকে সলভ করা যেতে পারে। এবং সেখানে নেটওয়ার্কে ডাইনামিক্যালি অ্যাসাইন করা যেতে পারে, হ্যাঁ, মানে নিউরাল নেটওয়ার্কটাকে ডাইনামিক্যালি অ্যাসাইন করা যেতে পারে। তাহলে বেসিক্যালি এই সেকেন্ড এবং থার্ড প্যারাগ্রাফ মিলিয়ে তুমি যে ইনফরমেশন বা মেইন যে প্রবলেমের আইডিওলজিটা পাবা, সেটাকেই সামারি আকারে তোমাকে এইখানে তুলে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস এই প্রবলেম স্টেটমেন্টে তুলে ধরতে হবে। তাহলে আমরা এটার লেখার স্টাইলটা কেমন হবে? ধরো লেখার স্টাইলটা এরকম হবে: দি অথর্স, মানে আমাদেরকে মেইন আইডিয়াটা তো আগে পড়তে হবে। দি অথর্স ট্রাইড, এরকম লিখতে পারো, টু আন্ডারস্ট্যান্ড হাউ, আমি এখন একটু সংক্ষেপে লিখতেছি, যে ফেডারেটেড লার্নিং ওয়ার্কস ইন আ হেটেরোজিনিয়াস হেটেরোজিনিয়াস ডেটা। ব্র্যাকেটে হয়তো বা ওই যে তার হেটেরোজিনিয়াস ডেটার যে প্যাটার্ন গুলা ছিল সেগুলা তুমি এখানে চাইলে হাইলাইট করতে পারো। যে হসপিটাল সেটিংস, মানে হসপিটালে যে ধরনের হেটেরোজিনিয়াস ডেটা গুলা থাকে, মানে পেশেন্টের যে ধরনের ডেটা গুলা থাকে, বেসিক্যালি সেই ধরনের ডেটা গুলাকে কিভাবে প্রাইভেসি প্রিজার্ভ করা যেতে পারে উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট অ্যাপ্রোচ, মেশিন লার্নিং অ্যাপ্রোচ। ঠিক আছে, ওকে। তো ধরো এরকম আমরা একটা ফার্স্ট লাইন লিখতে পারলাম যে দি অথর্স ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ ফেডারেটেড লার্নিং ওয়ার্কস ইন আ হেটেরোজিনিয়াস ডেটা, অর্থাৎ যেটাকে আমরা হসপিটাল সেটিংস বলতেছি, উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট মেশিন লার্নিং অ্যাপ্রোচেস। আচ্ছা, তার মানে এটা কিন্তু বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে তারা আসলে কি ধরনের প্রবলেমকে অ্যাড্রেস করতে চাইছে। দ্বিতীয় যে জিনিসটা দেখো, এই পেপারটাতে হাইলাইট করতে চাচ্ছিল এই যে যে বটল নেক গুলা কোথায় দেখ, বা প্রবলেম গুলা কোথায়। একটা হচ্ছে কম্পিটিশনাল পাওয়ার, মানে এটা হয়তোবা ম্যানেজ করাটা ডিফিকাল্ট, যে যখন আমি হিউজ লাখো লাখো বা কোটি কোটি ইউজার ডেটা নিব, আমি আমার সিস্টেমটাকে কিভাবে কম্পিটিশনালি এফিশিয়েন্ট করব। তার মানে দ্যাট ইজ নাম্বার ওয়ান প্রবলেম স্টেটমেন্ট অথবা কোর পয়েন্ট। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে নেটওয়ার্ক ব্যান্ডউইথ, মানে তুমি কিভাবে লেস ব্যান্ডউইথ দিয়ে একটা লার্জ সিস্টেমকে অ্যাকুমুলেট করবা। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকটা ফেডারেটেড লার্নিংয়েরই একটা এনার্জি কম্পিটিশন লাগে, মানে ওখান থেকে একটা এনার্জি লাগে আর কি, যেটা জুল এককে পরিমাপ করা হয়। তাহলে কতটুকু সে এনার্জি কম্পিউট করতেছে। আরেকটা হচ্ছে ডেটা কোয়ালিটি। তার মানে দেখো আলটিমেটলি এই পেপারটা কি করতেছে, এই চারটা যে মেইন কোর পয়েন্ট, এই চারটা মেইন কোর পয়েন্টকে টার্গেট করে তারা কাজটাকে এগিয়ে নিতে চাচ্ছে। তার মানে দে দে উইশ, অথবা দে দে ট্রাইড টু সলভ ফোর প্যারামিটার্স। নাম্বার ওয়ান হচ্ছে কম্পিটিশনাল পাওয়ার, নাম্বার সেকেন্ড হচ্ছে নেটওয়ার্ক ব্যান্ডউইথ, থার্ড হচ্ছে এনার্জি ক্যাপাসিটি, এবং ফোর্থ হচ্ছে হাই ডেটা কোয়ালিটি। তার মানে বেসিক্যালি এই চারটা জিনিসকে তারা কি করতে চায়, মানে একটা ভালো স্টেটে নিয়ে যেতে চায়। এবং তুমি যদি এই যে তার অ্যাবস্ট্রাক্ট পোর্শন পড়ো তাহলে দেখতে পারবা ওই যে যে আমরা প্যারামিটার গুলার কথাগুলো বলতেছিলাম, সেই প্যারামিটার গুলো কত পার্সেন্ট বা কি রেশিওতে ভালো করতে পারতেছে বা কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পারতেছে। বা রেজাল্ট অ্যানালাইসিস সেকশনে গেলে হয়তো আমরা দেখতে পারবো যে আলটিমেটলি তারা কিভাবে ওই আহ, তোমার কম্পিটিশনাল পাওয়ার, নেটওয়ার্ক ব্যান্ডউইথ, এনার্জি ক্যাপাসিটি, ডেটা কোয়ালিটি, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে রেজাল্ট অ্যানালাইসিস করছে, বা কিভাবে তারা ওই অনুযায়ী সলিউশন করছে আর কি। ঠিক আছে, তার মানে আমাদেরকে এটাও কিন্তু তুলে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি বলবো, যে ধরো আমরা যখন এখন যদি আবার এখানে চলে যাই, স্পেসিফিক্যালি, মানে এই ধরনের অ্যাকশন কিওয়ার্ড তোমাদেরকে ব্যবহার করতে হবে, যে স্পেসিফিক্যালি তাদের টার্গেটটা কি। দে দে মানে হচ্ছে অথর, দে টার্গেট টু মেইনটেইন এ গুড ব্যালেন্স অ্যামাং দ্য ফলোয়িংস। ঠিক আছে, তাহলে সেই ফলোয়িংস গুলা কি কি? ওই যে আমরা জানি, যেটা ওখানে দেখতে পাইছি, সেটা হচ্ছে কম্পিটিশনাল কস্ট,
পাওয়ার কনজাম্পশন রেট, থার্ড অফ অল হচ্ছে আরেকটা কি ছিল, ডেটা কোয়ালিটি ফ্যাক্টর, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ছিল হচ্ছে তোমার নেটওয়ার্ক ব্যান্ডউইথ। ঠিক আছে, তার মানে বেসিক্যালি আমরা দেখো দুই লাইনে কিন্তু মেইন যে আমার থিম সেটা আমরা রিপ্রেজেন্ট করে ফেলছি। তো এভাবে তোমাদেরকে পেপার থেকে বেসিক্যালি প্রবলেম স্টেটমেন্টটা ফাইন্ড করে নিয়ে আসতে হবে এবং লিখতে হবে এইভাবে। মানে আমরা কিন্তু ওই থিমটাই রাখছি, মেইন থিম তুমি চেঞ্জ করতে পারবে না। অথচ যে ব্যাপারটাকে বা যে জিনিসগুলোকে টার্গেট করে কাজ করছে, যে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করছে, সলিউশন করার ট্রাই করছে, ওই প্রবলেমগুলোকেই তোমাকে তোমার মতো করে লিখতে হবে, কিন্তু মেইন থিম থাকবে পেপারের থিমের সাথে অ্যালাইন্ড। তুমি এখানে ডিফারেন্ট করার তোমার কোনো সুযোগ নাই আর কি। ঠিক আছে, তো এইভাবে বেসিক্যালি আমরা প্রবলেম স্টেটমেন্ট গুলো লিখে থাকি। ওকে, তো তার মানে বোঝা গেল যে মোটামুটি প্রবলেম স্টেটমেন্ট গুলো আমরা প্রত্যেকটা পেপারে ওই ইন্ট্রোডাকশন সেকশনেই পাওয়া যাবে, এবং শুরুর দিকে দুই থেকে তিনটা বা সর্বোচ্চ চারটা যে প্যারাগ্রাফ গুলো আছে, ওই প্যারাগ্রাফ গুলো যদি আমরা একটু পড়ি, পড়লেই বুঝতে পারবো যে আলটিমেটলি হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম, অথবা একটা প্রবলেমের মধ্যে আর কি সাব প্রবলেম আছে। যেমন এই যে আমরা বুঝতে পারলাম প্রথম প্রবলেম ছিল হচ্ছে তারা হেটেরোজেনিয়াস ডাটা নিয়ে কাজ করতে চায়, যেটা নিয়ে কাজ করতে গেলে টোটাল চারটা ফ্যাক্টর আছে, এই চারটা ফ্যাক্টরকে তারা বেসিক্যালি অ্যাড্রেস করতে চাচ্ছে। দেন আমরা ওটাকে আমরা আমাদের মতো করে লিখে রাখছি। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা দেখো, সেটা হচ্ছে বলতেছে যে ফাইন্ড দ্য কি কন্ট্রিবিউশনস অফ দ্য আর্টিকেল, অথবা হোয়াট আর ইউ লুকিং ফর, মানে মেইন অবজেক্টিভ বা গোল কি ছিল। আমরা যে পেপারটা পড়ব, ওই পেপারটার নিশ্চয়ই কিছু কন্ট্রিবিউশন থাকার উচিত। কন্ট্রিবিউশন না থাকলে তো আর ভালো জায়গা পাবলিশ হবে না। বা তাদের একটা পার্টিকুলার হয়তো অবজেক্টিভ বা গোল ছিল, যেটা অ্যাচিভ করলে একটা ভালো কন্ট্রিবিউশন তারা পাবে। তো মেইনলি এটাকে আমরা কন্ট্রিবিউশনই বলি আর কি। তো এটা আমি একটু জাস্ট বোঝার জন্য নিচে অবজেক্টিভ বা গোল লিখে রাখছি, কিন্তু তোমাদের মেইন টার্গেট হবে কোনো একটা পার্টিকুলার পেপারের মেইন কন্ট্রিবিউশন খুঁজে বের করা। মেইন কন্ট্রিবিউশন কিন্তু এরকম না, আমি এটা অনেককেই বলি বারবার, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার বন্ধু একটা রেগুলার ক্লাসিক্যাল মেশিন লার্নিং ব্যবহার করছে, ধরে নিলাম তার নাম হচ্ছে এসভিএম নামক একটা ক্লাসিফায়ার, সাপোর্ট ভেক্টর মেশিন। কোন একটা পার্টিকুলার ডেটা সেটের উপর অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পরে দেখা গেল অ্যাকুরেসি আসছে 92 বা 92%। তুমি দেখা গেল এসভিএম এর জায়গা অন্য আরো একটা ক্লাসিক্যাল মেশিন লার্নিং অ্যালগোরিদম নিয়ে অ্যাপ্লাই করলা, ধরে নিলাম কেএনএআরএস নেইবার অ্যালগোরিদম। সেটা দিয়ে তুমি ধরো ওই একই ডেটা সেটের উপরে অ্যাপ্লাই করার পরে তুমি 92 এর জায়গা, ধরো তোমার বন্ধু যেহেতু এসভিএম এ 92 পাইছে, তুমি ধরো 95% পাইছে। এখন তুমি ধরো তোমার কন্ট্রিবিউশনে লিখতে চাচ্ছ যে আই হ্যাভ অ্যাচিভড এ হায়ার অ্যাকুরেসি রেট ইন দ্য ডেটা সেট। এটা না খুব বেশি কন্ট্রিবিউটিং পয়েন্ট না, মানে এরকম পাঁচ ছয়টা অ্যালগোরিদম অ্যাপ্লাই করলাম তার রেজাল্টটা পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম না, মানে এটা কন্ট্রিবিউশন না। এটা কন্ট্রিবিউশন ঠিক আছে, কিন্তু ওরকম হাইলি বা কি কন্ট্রিবিউশন না, মানে মেইন কন্ট্রিবিউশন না। তার মানে একটা পেপারের না এরকম মেইন কিছু কন্ট্রিবিউশন থাকে। এবং তুমিও যখন তোমার টপিকের পেপারটা লিখবা ইন ফিউচার, তখন তোমাদেরকেও এরকম মেইন কিছু হাইলাইটেড পয়েন্ট খুঁজে বের করতে হবে, যেটা তোমার প্রজেক্ট বা তোমার কাজকে অন্যান্য কাজ থেকে কি করে আলাদা করে। তাহলে আমরা যে পেপারগুলো পড়তেছি, ওই পেপারে খুঁজতে হবে যে ওই অথররা এমন কি কি কাজ করছে, যে কাজগুলা তাদের কাজকে রিসেন্ট টাইমে, মানে সে যখন পাবলিকেশন করছিল তার আশেপাশের পেপার থেকে তার পেপারটাকে আলাদা করছে। তাহলে নিশ্চয়ই পেপারের কোথাও না কোথাওতে এই ধরনের ইনফরমেশন থাকবে। তো এখন 90 বা 95% কেজে যত ভালো পেপারগুলা তোমরা রিড আউট করবা, সেই পেপারগুলা দেখতে পারবা এই যে যে ইন্ট্রোডাকশন সেকশনটা, এই ইন্ট্রোডাকশন সেকশনে মোটামুটি যে শেষের দিকে কিছু প্যারাগ্রাফ থাকে, সেই প্যারাগ্রাফের মধ্যে বুলেট পয়েন্ট আকারে অথবা এরকম সিরিয়াল নাম্বার 1 2 3 4, অথবা অনেক সময় প্যারাগ্রাফ আকারেও লেখা হয় আর কি, মানে মেইন কন্ট্রিবিউটিং পয়েন্টগুলো লেখা থাকে। তেমন দেখো এই পেপারটাতে দেখলেই বুঝতে পারতেছো, যেহেতু এরকম একটা প্যারাগ্রাফই আছে, দি কি কন্ট্রিবিউশন অফ দিস স্টাডি, তার মানে এটাই বেসিক্যালি তাদের মেইন কন্ট্রিবিউশন। এবং এগুলাকে বুলেট পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। যেমন ধরো এখানে একটা হাইব্রিড মানে কোলাবোরেটিভ তোমার ফেডারেটেড লার্নিং ব্যবহার করা হয়েছে।
তো যেটা খুব বেশি মানুষ এর আগ পর্যন্ত ব্যবহার করে নাই আর কি। তো যার কারণে আমরা এইটাকে হাইলাইট করতেছি এবং বলতেছি যে এটা আমাদের অন্যতম একটা কন্ট্রিবিউশন, অ্যাডাপটিভ হাইব্রিড কোলাবোরেশন আর কি। সেকেন্ড অফ অল ধরো এখানে আমরা একটা মোড অ্যাগনস্টিক সিকিউর অ্যাগ্রিগেশন করেছি আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের মাস্কিং টেকনিক, যে মাস্কিং টেকনিক দিয়ে ইউজারের ডেটাটাকে কি করা যায়, সিকিউর করা যায় আর কি। তো এটা ওয়ান কাইন্ড অফ একটা অ্যাডভান্স টেকনিক আর কি। তো এটা ধরো এই প্রজেক্টে যেহেতু করা হয়েছে, সো দ্যাটস ওয়াই ইটস ওয়ান অফ দ্য কি কন্ট্রিবিউশনস। থার্ড অফ অল হচ্ছে এখানে আমরা যে অ্যালগোরিদম গুলো অ্যাপ্লাই করছি সেই অ্যালগোরিদম গুলো আসলে কতটুকু পারফেক্ট বা ইমপারফেক্ট সেটাকে থিওরিটিক্যালি এবং স্ট্যাটিস্টিক্যালি আবার ইভালুয়েট করা হয়েছে, যেটাকে বলা হয় কনভার্জেন্স প্রিজার্ভেশন আর কি। হ্যাঁ, তো ওই কনভার্জেন্স প্রিজার্ভেশনের জন্য আমরা থিওরিটিক্যাল এবং ডেটা ভিত্তিক মানে একটা অ্যালাইনমেন্ট ম্যাচ করছি, যে থিওরিটিক্যালি কি প্রকাশ করতেছে এবং ম্যাথমেটিক্যালিও কি সেম জিনিসটা আসতেছে কিনা। সো দ্যাটস ওয়াই সেটা একটা বেশ ভালো কন্ট্রিবিউশন। আর সবার শেষে আর একটা জিনিস হচ্ছে হেলথ কেয়ার সিস্টেমে তোমার ওই সিস্টেমটা কিরকম ভালো পারফরমেন্স করতেছে বা খারাপ পারফরমেন্স করতেছে সেটার সাথে স্টেট অফ দ্য আর্ট প্রিভিয়াস যত কাজ হয়েছে তাদের একটা কম্প্যারিজন করা হয়েছে, এবং কম্পারেটিভ স্টাডিতে দেখা গেছে যে এই কাজটা বর্তমান সময়ে এর আগে যত এই ধরনের কাজ হয়েছে তার থেকে সব থেকে বেস্ট। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি যে ইফেক্টিভ পারফরমেন্স ইন হেলথ কেয়ার এফএল। হ্যাঁ, তো এই যে মেইন মেইন যে চারটা পয়েন্ট, তো দেখবা প্রত্যেকটা পেপারেরই তোমরা যখন মেইন কন্ট্রিবিউশন খুঁজতে যাবে এরকম কন্ট্রিবিউশন 3 থেকে 4টার মধ্যেই সীমাবদ্ধ, অনেক ক্ষেত্রে 2টাও পাবা, মানে 2 থেকে 4টার মধ্যে, এর বেশি হয় না। কারণ কন্ট্রিবিউশন ইজ এ ভেরি বিগ ওয়ার্ড। কন্ট্রিবিউশন মিন্স মানে ওই যে আমি একটু আগে বোঝানোর ট্রাই করছি যে তুমি 92% পাইছো, তোমার বন্ধু 95% পাইছে, সেটা তো কিন্তু খুব বেশি প্রেজেন্টেবল কন্ট্রিবিউশন না। এর থেকে বেটার কন্ট্রিবিউশন হচ্ছে তুমি তোমার মডেলটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি সাউন্ড করছো, কিভাবে ফাইন টিউন করছো, কিভাবে একটা হাইব্রিড মডেল জেনারেশন করছো, কিভাবে একটা ডিফারেন্ট হেলথ কেয়ার সেটিংসে যে সেটাকে অ্যাপ্লাই করছো। হ্যাঁ, মানে এই জিনিসগুলোকে মেইন কন্ট্রিবিউশন ধরা হয় আর কি। তার মানে কোন একটা পেপার থেকে তোমরা যখন ইন্ট্রোডাকশন পড়বা, দেখবে যে লাস্টের দিকে যে প্যারাগ্রাফ গুলো থাকে সেখানেই কন্ট্রিবিউশন গুলো এরকম বুলেট পয়েন্টে পাবা। পেয়ে গেলে তো খুবই ভালো, আর না পাইলে প্যারাগ্রাফ গুলো পড়ে আইডেন্টিফাই করবা যে ইন্ট্রোডাকশনে কোথায় অথররা অবশ্যই অবশ্যই রিপ্রেজেন্ট করছে, যে তাদের মেইন থিমটা কি ছিল, অবজেক্টিভটা কি ছিল, বা মেইন তারা কি কন্ট্রিবিউট করছে সায়েন্টিফিক ফিল্ডে বেসিক্যালি। হ্যাঁ, ওইটার একটা সামারি এখানে তুলে নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে আমরা যখন এই পেপারে এই ডেটা পেয়ে গেলাম আমরা কি কপি করে নিব? না, বুঝতেই পারছো, আমরা আবারও কি করতে হবে, এখানকার যে মেইন থিমটা সেই থিমটাকে এখানে আমাদেরকে মানে প্যারাফ্রেজ করে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে তুমি এটা আরেকটা জায়গা মানে রিপ্রেজেন্ট করতে পারো, বা তুমি তোমার পেপারে যখন লিটারেচার রিভিউ করবা সেখানে এই ডেটাটা তুমি প্রেজেন্ট করতে পারো আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরো আমরা এরকম লিখলাম, দি কোর contributions of this paper আর, ওকে, ধরো এরকম আমরা নাম্বার 1 2 দিয়ে একটু করলাম আর কি। তুমি এটাকে চাইলে তোমার মতো রিপ্রেজেন্ট করতে পারো। লেখার স্টাইলের কোনো আসলে সীমাবদ্ধতা নাই, মেইন কথা হচ্ছে আইডিয়াটাকে তোমার মতো করে লিখতে হবে। আচ্ছা, প্রথম 1 নাম্বার যে ব্যাপারটা ছিল সেটা কি ছিল, যে তারা একটা হাইব্রিডাইজেশন কোলাবোরেশন অ্যাডাপটিভ ফ্রেমওয়ার্ক ডিজাইন করছে। তার মানে আমরা এটাকে এইভাবে বলবো যে তারা একটা অ্যাডাপটিভ হাইব্রিড ফেডারেটেড লার্নিং মডেল প্রপোজ করছে। ঠিক আছে? প্রপোজড হাইব্রিড অ্যাডাপটিভ এফএল ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? তারপরে 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে তারা বেসিক্যালি একটা অ্যাগনস্টিক মেথড ইউজ করা হয়েছে, যে অ্যাগনস্টিক মেথডে বেসিক্যালি এনক্রিপশন বা সিকিউরিটি প্রোভাইড করা হয়েছে আর কি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে দে এনশিওরড সিকিউরিটি অথবা এনক্রিপ্টেড বেস সিকিউরিটি ইউজিং মড এগনস্টিক সিকিউর অ্যাগ্রিগেশন। ঠিক আছে, এরকম আমাদেরকে লিখতে হবে আর কি। এনশিওরড ডেটা সিকিউরিটি ইউজিং মড এগনস্টিক more agnostic হুম, হুম,
অ্যাগ্রিগেশন ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। সেকেন্ড কন্ট্রিবিউশনটা বেসিক্যালি আমরা লিখে ফেললাম। দেন হচ্ছে আমাদেরকে থার্ড কন্ট্রিবিউশনটাও ঠিক সিমিলার ওয়েতে লিখতে হবে। আমরা আবার একটু থার্ডটা দেখি। থার্ডটা বলা হচ্ছিল যে এখানে একটা থিওরিটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল কি করা হয়েছে, কনভার্জেন্স মানে স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে দে প্রিজার্ভড কনভার্জেন্স, মানে ফার্স্ট অর্ডার কনভার্জেন্স রেট আর কি, ঠিক আছে, এরকম তুমি লিখতে পারো আর কি। মেইনটেইনড কনভার্জেন্স রেট, অ্যান্ড লাস্ট অফ অল 4 নম্বরে যেটা করছে সেটা হচ্ছে ধরো এই পারফরমেন্সটা অ্যাসেস করার জন্য তারা একটা রিয়েল ওয়ার্ল্ড হেলথ কেয়ার সেটিংস এর ডেটা নিয়ে কাজ করছে। তাহলে ধরো ভ্যালিডেটেড দেয়ার মডেল ইন রিয়েল ওয়ার্ল্ড হেলথ কেয়ার সেটিংস, ঠিক আছে, এরকম আমরা লিখলাম। তাহলে দেখো আমাদের মোটামুটি এই পেপারের কিন্তু যে কন্ট্রিবিউশন পয়েন্টগুলো ছিল সেগুলো আমাদেরকে লেখা হয়ে গেছে। 1 নাম্বার হচ্ছে এইটা, যে তারা একটা হাইব্রিড অ্যাডাপটিভ ফ্রেমওয়ার্ক ফেডারেটেড লার্নিং ফ্রেমওয়ার্ক প্রপোজ করলো। 2 নাম্বারটা হচ্ছে বেসিক্যালি তারা একটা ডেটা সিকিউরিটি প্রোভাইড করার জন্য অ্যাগনস্টিক অ্যাগ্রিগেশন ফ্রেমওয়ার্ক ব্যবহার করছে। 3 নাম্বারটা হচ্ছে তারা থিওরিটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল কনভার্জেন্স রেট, মানে যেটাকে কম্পিটিশনাল রেট বলা হয়, সেটা মেনটেন করছে ফার্স্ট অর্ডারে। আর লাস্ট অফ অল হচ্ছে তারা তাদের প্রপোজড বা থিওরিটিক্যাল মডেলটাকে ইন প্র্যাকটিক্যালি একটা রিয়েল ওয়ার্ল্ড হেলথ কেয়ার বা একাধিক রিয়েল ওয়ার্ল্ড হেলথ কেয়ার ডেটা সেট দিয়ে তারা ভ্যালিডেট করছে যে তাদের থিওরিটিক্যাল মডেলটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফেও কাজ করার মতো অ্যাবিলিটি আছে আর কি। তো তাদের এই যে যে মেইন কন্ট্রিবিউশন পয়েন্টগুলো ছিল সেগুলোকে দেখছো আমরা মাত্র এরকম 1 থেকে 2 লাইনে কিন্তু প্রেজেন্ট করে ফেললাম। আমাদের টার্গেটটাই হবে এরকম যে প্রত্যেকটা জায়গা থেকে মেইন ইনফরমেশন গুলোকে এরকম সামেটিভ ওয়েতে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে বা খুঁজে নিয়ে আসতে হবে আর কি। আচ্ছা, তারপর ধরো আমরা একটু থার্ড অফ অল চলে যাই। এরপর আমরা আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে মেথোডোলজি বা ওই কাজটার থিওরি, বা অনেক সময় এটাকে আমরা এরকম ফ্রেমওয়ার্কও বলি আর কি, ঠিক আছে। ফ্রেমওয়ার্ক এই ওয়ার্ডটাও ব্যবহার করা হয়, তো ওটাও আমি একটু ইউজ করলাম। সরি, একটা ও কম পড়ছে, এখানে একটাও বেশি হয়েছে। ওকে, তো আমরা এখন তাহলে একটু দেখবো যে এই যে পেপারটা আমরা সামারি করতেছি সেই পেপারটার অ্যাকচুয়ালি মেথোডোলজি বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে আর কি। হ্যাঁ, তো ওইটাকে আবার আমাদের এখানে সামেটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। তো কোন একটা পেপারের আসলে মেথোডোলজি কিন্তু খুঁজে বের করা খুব সহজ, কারণ মোটামুটি প্রথম সেকশনটা হয় ইন্ট্রোডাকশন, দ্বিতীয় সেকশনটা হচ্ছে লিটারেচার রিভিউ থাকে বা ওই প্রিভিয়াস স্টাডিগুলা পেপারগুলা সামারি থাকে, আর থার্ড অফ অল যে সেকশনটা হয় সেটাকেই আমরা মেথোডোলজি সেকশন বলি। তারপরেও অনেক সময় একটু মিচম্যাচ থাকতে পারে, অনেকে থার্ডের আগে হয়তো বা আগে ডেটা সেট নিয়ে আলাদা একটা সেকশন বানায় ফেলে বা লিখে আর কি, বা সিস্টেম সেটিংস বা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলা নিয়ে লেখে। তো তোমরা আর কি পেপারটা একটু খুঁজে দেখবে যে কোথায় মেথোডোলজি আছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেকশন 3টাই তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমাদের মেথোডোলজি হিসেবে আর কি। এখন একটা মেথোডোলজিতে আসলে কি থাকে, মেথোডোলজিতে আসলে সবকিছু থাকে, এবং দেখবা যে এই সেমিস্টারে তোমরা অ্যাজ এ স্টুডেন্ট বা এই ফোর্থ ইয়ার স্টুডেন্ট হিসেবে ক্যাপস্টোনে তোমাদেরকে কিন্তু টার্গেটই দেওয়া হয়েছে যে একটা রিপোর্টের আপ টু চ্যাপ্টার 3 পর্যন্ত লেখার জন্য। তার মানে তোমরা ইন্ট্রোডাকশন লিখবা, তোমরা তোমাদের কাজের সাথে মিল রেখে লিটারেচার রিভিউ করবা, তোমরা একটা নোবেল মেথোডোলজি প্রপোজ করবা, একটা যে মেথডের উপরে নেক্সট সেমিস্টারে তুমি কোডিং ইমপ্লিমেন্টেশন করবা বেসিক্যালি। তাহলে নিশ্চয়ই যখন অথররা কোনো একটা পার্টিকুলার টপিকে কাজ করতেছে তাদের কিন্তু একটা মেথোডোলজিক্যাল ডায়াগ্রাম বা ফ্রেমওয়ার্ক থাকবে যেটার উপর বেসিস করে থিওরিটিক্যাল পার্টটা চলছে। ওই থিওরিটিক্যাল অ্যাসেসমেন্টটা তারা কোনো একটা ডেটা সেট বা কোনো একটা মানে ডেটা কালেকশন বা কোথাও ডেটা রিপোজিটরির উপরে আসলে মানে ইমপ্লিমেন্ট করবে আর কি। তাহলে এই পেপারটার মেথোডোলজি সেকশন কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো সব থেকে ভালো উপায় হচ্ছে যখন তোমরা মেথোডোলজিটা পড়তে যাবা, পড়ার আগে শুরুতে মেথোডোলজির মধ্যে যে একটা মেইন সিস্টেম ডায়াগ্রাম দেয়া থাকে, এই সিস্টেম ডায়াগ্রামটা তোমাদেরকে পড়ে নিতে হবে, ঠিক আছে। মানে মেইন যে ডায়াগ্রামটার মাধ্যমে তোমরা রিপ্রেজেন্ট করতেছো, দেখবা যে তোমরাও তো কিন্তু তোমাদের একটা থিওরিটিক্যাল মেথোডোলজি ডায়াগ্রাম অলরেডি ডিজাইন করছে, যেটা আমাদের এই যে যখন প্রপোজাল গুলো জমা দিছো
সেখানে দিয়েছিল। ওখানে বেশ অনেকের ভালো হয়েছে, কারোর হয়তো বা একটু উইক হয়েছে আর কি, যার জন্য একটু যাদের খারাপ হয়েছে তারা একটু কম নাম্বার পাইছো, যাদের ভালো হয়েছে তারা দেখবে বেশ ভালো নাম্বার পেয়ে গেছে আর কি। এই মেথোডোলজি ফ্রেমওয়ার্কটা যখন তোমরা স্টাডি করতেছো তখন তোমাদেরও অনেক সুবিধা হবে। তোমরা তোমাদের পেপারে রেলিভেন্ট যে পেপারগুলো পড়বা তাদের মেথোডোলজি গুলো যখন বুঝতে পারবা খুব ভালোভাবে, তখন না তুমি তোমার মতো করে তোমার সিস্টেমে অনেক নতুন নতুন জিনিসকে ইন্টিগ্রেট করতে পারবা। ভালো ভালো জিনিস যেটা অলরেডি হয়তো অ্যাডপ্ট করতেছে অনেকে। হয় না এরকম যে ধরো 10টা ভালো জিনিস আছে, কিন্তু 10টা কি করছে, 5জন দুইটা দুইটা করে অ্যাডপ্ট করছে। তুমি নতুন একটা প্রজেক্ট করতে গেছো, তুমি একাই যদি 5জনের ওই 10টা ভালো জিনিস অ্যাডপ্ট করো, আর নিজের থেকে যদি এক থেকে দুইটা এরকম নিউ ফাইন্ডিংস নিয়ে কাজ করতে পারো, তাহলে তোমার ওই মেথডকে কিন্তু আর ঠেকানোর কেউ নেই। মানে খুবই ভালো মেথোডোলজি বেসিক্যালি। তো আলটিমেটলি একটা মেথোডোলজি ডায়াগ্রামে একটা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অ্যাডাপ্টেশন দেওয়া থাকে বেসিক্যালি আর কি। ঠিক আছে, তো ওইটা আমাদেরকে না খুব ভালো করে বুঝতে হবে যে আলটিমেটলি এই কাজটা কোন কোন স্টেপকে ফলো করে করতেছে আর কি। আর দ্বিতীয় যে জিনিসটা তোমাদেরকে দেখতে হবে, তোমরা ওই পেপারটার মেথোডোলজি পোর্শনে যে টেক্সট গুলো আছে, মানে থিওরিটিক্যাল যে বর্ণনাগুলো আছে, এগুলাও একটু মানে জাস্ট বই পড়ার মতো, গল্পের বই পড়ার মতো খুব দ্রুত বেগে পড়ে যাবে। মানে যতটুকু বুঝো বা না বুঝো, মোটামুটি মানে যেটা খুব বেশি কঠিন মনে হলে একটু হয়তো বা, বা কোনো একটা পার্টিকুলার অ্যালগোরিদম বা কোনো একটা টার্ম যদি না মনে থাকে সেক্ষেত্রে তুমি জিপিটির হেল্প নিতে পারো, গুগলের হেল্প নিতে পারো, দ্যাটস নট অ্যান ইস্যু। বাট সমস্যাটা হচ্ছে তোমাকে একটু জাস্ট ফার্স্ট পেসে পড়তে হবে, যাতে মেইন থিমটা তুমি ধরতে পারো। হ্যাঁ, সব হয়তো বা বোঝা যাবে না ফার্স্ট ইসেতে, মানে গ্লিমসে, কিন্তু মেইন থিমটা ধরার ট্রাই করতে হবে যে আলটিমেটলি তারা কি করতে চায়, কিভাবে তারা শুরু করছে, কিভাবে মাঝের কাজটা কমপ্লিট করছে, কিভাবে লাস্টে যে রেজাল্টটাকে প্রেজেন্ট করছে আর কি। হ্যাঁ, তো এইটাকে যদি আমরা প্রপারলি ইনভেস্টিগেট করতে পারি, তাহলে তুমি ওই মেথোডোলজির শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাপারটাকে ইন্টারপ্রেট করতে পারবা। তো তোমাকে যখন এই যে বলা হয়েছে যে মেথোডোলজি থিওরি বা ফ্রেমওয়ার্ক সম্পর্কে কিছু সামারি ওয়েতে লেখো, এর মানে কিন্তু এই না যে তুমি মেথোডোলজির এই পুরাটা তুলে দিবা বা এই ছবিটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওখানে দিয়ে দিবা। এটা কিন্তু করতে বলা হয় না, তোমাকে বলতে বলা হয়েছে এই মেথোডোলজি পোর্শনটা তুমি পড়ার পরে তোমার কাছে কি ফিলিংস আসলো, যে অথররা শুরু থেকে শেষ পর্যন্ত কাজটাকে কিভাবে থিওরিটিক্যালি ডিজাইন করছে, কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকমপ্লিশ করছে, যেটাকে তারা ফলো করে রেজাল্ট পোর্শনে শোকেস করবে যে আমরা এই জিনিসটাকে এইভাবে করলাম বা এই জিনিসটার রেজাল্টটা আমরা এইভাবে পাইলাম আর কি। ঠিক আছে, তার মানে মেথোডোলজি পোর্শন কিন্তু থিওরিটিক্যাল বেসমেন্ট, মানে এটার উপর বেস করে তোমার কাজটা ইনিশিয়েট করতে হবে আর কি। তাহলে এই অথররা কিভাবে করছে সেই অ্যাপ্রোচের একটা সামারি তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে ওটা করতে গেলে তোমাকে কিন্তু এই মেথোডোলজি পোর্শনে যা যা আছে পুরাটাই কিন্তু একবার খুব ফাস্ট পেসে পড়ে যেতে হবে। মানে পরের এক্সপেরিমেন্টাল বা রেজাল্ট সেকশনের আগ পর্যন্ত পড়ে বোঝার ট্রাই করতে হবে যে আলটিমেটলি হোয়াট দে হ্যাভ প্রপোজড অথবা হোয়াট দে হ্যাভ ডেভেলপড। যেমন ধরো এই পেপারটাতে একটা মেথোডোলজি ডায়াগ্রাম ছাড়াও আরো একটা জিনিস কিন্তু বোঝার মতো আছে, এটা তুমি অনেক পেপারেই পাবা। সেটা হচ্ছে কি, যে তারা একটা হাইব্রিড অ্যালগোরিদমও প্রপোজ করছে, যেটার নাম হচ্ছে অ্যাডাপটিভ হাইব্রিড কোলাবোরেটিভ লার্নিং বা সংক্ষেপে এইচসিএল অ্যালগোরিদম। তাহলে তুমি চাইলে এই অ্যালগোরিদমটার দিকে একটু চোখ বুলাইতে পারো, তাহলে বুঝতে পারবা যে শুরু থেকে শেষ পর্যন্ত তারা তারা আসলে কিভাবে কাজটা অ্যাকমপ্লিশ করলো বা কি কি স্টেপ তারা ফলো করলো, কারণ এটা তো আসলে শুধু কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করা থাকবে আর কি। বুঝে গেছে? চাইলে ধরো এই অ্যালগোরিদমের এই পোর্শনটা তুমি একটু জিপিটি কে দিয়ে ব্রেক ডাউন করে নিতে পারো, যদি তোমার বুঝতে খুবই বেশি কঠিন লাগে আর কি। জিপিটি কে বলবা যে, বা কোন একটা এলএলএম কে বলবা যে এই পার্টিকুলার অ্যালগোরিদম বা পার্টিকুলার এই ইমেজটাকে একটা ব্রেক ডাউন করে ক্লাস 10 বা 11-এর বাচ্চার মতো বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ের মতো আমাকে বোঝান, দেখবে যে খুব স্পেসিফিক্যালি টার্গেট করে করে তুমি কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট অ্যানালাইসিস করতে পারবা আর কি। তো চাইলে শেখার এখন আসলে কোনো সমস্যা নাই। তার মানে আমাদেরকে যে কাজটা করতে হবে তোমাদের জন্য, প্রত্যেকটা ইচ এন্ড এভরি পেপারে যে যে পোর্শনের দায়িত্ব পাবা তার ওই পেপারগুলোর মেথোডোলজিটাকে খুব ভালো করে স্টাডি করে একটা সামারি রিপ্রেজেন্ট করতে হবে যে আলটিমেটলি তারা শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজ করতে চায়। তারপরে তোমরা আরেকটা জিনিস দেখবা, মেথোডোলজি পোর্শনে তো এক বা একাধিক তোমার থাকবে, মানে অনেকগুলা সাব পয়েন্ট থাকবে বা সাবসেকশন যেগুলোকে আমরা বলি, ওই সাব পয়েন্ট গুলোর একটু হেডিং গুলা দেখবা, তাহলে বুঝতে পারবা তাহলে তারা শুরু থেকে শেষ পর্যন্ত কাজটাকে কিভাবে ইনিশিয়েট করলো। যেমন ধরো আমরা যদি এই পেপারটা দেখি,
শুরুতেই তারা বলতেছে যে তারা তাদের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, যেটাকে প্রবলেম ফর্মুলেশন বলা হয়, সেই প্রবলেম ফর্মুলেশন তারা তাহলে রেডি করে নিচ্ছে। এবং এটা করার জন্য বেশ কিছু কিন্তু এই যে সিম্বল নিয়ে আমরা ই করছি, সামারি করছি, কোন সিম্বলটা কি রিপ্রেজেন্ট করে এটার কিন্তু দেয়া আছে। হ্যাঁ, এটা বেশ একটা কঠিন পেপার বেসিক্যালি আমাদের ডিজাইন করা। তো এই ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনের মডেলে এই প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইকুয়েশনে কিন্তু মিনিং আছে আর কি। হ্যাঁ, এবং কখন কোনটা ব্যবহার করা হচ্ছে, কোনটার পার্সপেক্টিভে কি করা হচ্ছে, মানে এটার বেসমেন্টেই কিন্তু কাজটা আগাবে, মানে এগোবে আর কি। তো তোমাদের কাজ হবে এই পুরো জিনিসটাকে, এই জন্য আমরা বলতেছি যখনই তোমরা কোনো একটা পেপার পড়বা, ওই পেপারটার মানে মেথোডোলজিক্যাল পোর্শন একবার পড়বা যে আলটিমেটলি কিরকম থাকে আর কি। তো সব পেপার কিন্তু এত কঠিন হবে না, ম্যাক্সিমাম পেপারে অনেক সহজ হবে। পেপার যত হাই কোয়ালিটি বা যত ভালো জার্নালে নিবা, পেপারের কোয়ালিটি তত কঠিন হয়ে যায়, বা ওই পেপারটা তত হাই স্ট্যান্ডার্ড হইতে হয় আর কি। যাই হোক, তো তোমরা কিভাবে লিখবা আর কি, যে ধরো এই পেপারে সামারি আমার কাছে করা আছে আর কি, এই জন্য আমি খুব সহজেই লিখতে পারতেছি। কিন্তু তোমাদের কিন্তু এরকম পড়ে নিতে হবে আর কি, যে আলটিমেটলি তারা কি করতে চায় বা কোন জিনিসটাকে টার্গেট করতে চায় আর কি। আচ্ছা, তো ধরো একটু দেখাই যে কিভাবে তোমরা আগাইতে পারো এই ধরনের কঠিন পেপারকেও একটু, মানে কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে। তো ফেডারেটেড লার্নিং এ যেটা কাজটা হয় সেটা হচ্ছে, আমরা যদি একটি ডায়াগ্রামটাতে যাই, আমরা যখন এই যে হেলথ কেয়ার ডেটাগুলো নিব, এই হেলথ কেয়ার ডেটাগুলো দুইটা ভাগে ভাগ করে নিতে হয়। একটা হচ্ছে ক্লায়েন্টের পোর্শন থাকে, আর একটা হচ্ছে তোমার সার্ভার এন্ড থাকে আর কি। হ্যাঁ, তো ক্লায়েন্ট মানে হচ্ছে যে একটা মানুষ, ব্যাপারটা এরকম না। ক্লায়েন্ট মানে আসলে ডিভাইস, মানুষও হতে পারে, একটা হিউম্যানও হতে পারে, সেটাও কোনো সমস্যা না। বাট আমরা ক্লায়েন্ট বলতে বুঝি হচ্ছে ডিভাইস। তার মানে বিভিন্ন কম্পিউটার, একটা ধরো হসপিটালে অনেক অনেক কম্পিউটার আছে, বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন ধরনের ডেটা ওখানে স্টোর হচ্ছে, বিভিন্ন রুমে বিভিন্ন ধরনের পেশেন্টের ডেটা আপডেট হচ্ছে। বাট ওই ডেটাটা কিন্তু একটা সেন্ট্রালাইজ সার্ভারে যাচ্ছে নাকি, তাই না? এখন কথা হচ্ছে এই ডেটাগুলো যদি এরকম এনশিওর দিতে হয়, ধরো আমি একজন মেডিকেল মানে মেডিসিনের ডক্টর, তাহলে আমি তো শুধুমাত্র মেডিসিন রিলেটেড মানে পেশেন্টেরই দেখবো, আমি তো আর নিশ্চয়ই অন্য কোনো ফিল্ডের মানে পেশেন্ট দেখতে পারবো না। এখন ধরো ডেটা যেহেতু সার্ভারে যাচ্ছে, তো আমি যেহেতু ডক্টর, তাহলে আমি কি বাদ বাকি অন্যান্য ডক্টরের ডেটাও দেখতে পারবো? অ্যাবসলিউটলি নট। এই ধরনের ডিজাইন গুলো করা যাবে না, মানে এগুলো ভালনারেবল ডিজাইন। হ্যাঁ, তোমাকে এমন ভাবে ডিজাইনটা করতে হবে যেন তুমি আহ, যে ফিল্ডের এক্সপার্ট, ওই ফিল্ডের তোমার যে পেশেন্ট স্পেসিফিক্যালি তুমি তার ডেটাগুলাই দেখতে পারবা, কনফিডেন্সিয়াল। এবং তোমার তোমার প্রেসক্রাইব করা যে ঔষধপত্র, সেটা তুমি এবং তোমার যে রোগী পেশেন্ট সে ছাড়া আর কেউ দেখতে পারবে না। তাহলে এই যে মাঝের এই সিকিউরিটিটা, এটা কিভাবে করা হয়? এটা করার জন্যই আসলে ফেডারেটেড লার্নিং এর উদ্ভব হয়েছে আর কি। ঠিক আছে, তো ফেডারেটেড লার্নিং টোটাল তিন ধরনের অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে ফুল ফেডারেটেড লার্নিং অ্যাপ্রোচ, সংক্ষেপে যেটাকে এফএল বলা হয়। দুই নাম্বার আর একটা হচ্ছে স্প্লিট ফেডারেটেড লার্নিং, মানে রেশিও অনুযায়ী ভাগ করে নেওয়া হয়। আর একটা আছে হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাগ্রিগেশন, মানে স্কোরিং বেস সিস্টেম আর কি। তো এখানে অথররা এই তিনটা মেথডই অ্যাপ্লাই করছে একই সাথে, মানে কম্বাইন্ডলি তিনটা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছে। তাহলে দেখো, আমরা কিন্তু মোটামুটি এই ডায়াগ্রামটা দেখে একটু ব্রেকডাউন করতে পারতেছি যে অথররা বিভিন্ন হেলথ কেয়ার ডেটার যে দুইটা পোর্শন, তার মানে ক্লায়েন্ট এবং সার্ভার, সেই ক্লায়েন্ট থেকে যখন ডেটাগুলো সার্ভার এন্ডে যাচ্ছে, তখন সার্ভার কি করতেছে, এন্ডে মেশিন লার্নিং বা এই ফেডারেটেড লার্নিং এর এই পার্টিকুলার তিনটে অ্যালগোরিদমই একত্রিতভাবে ইমপ্লিমেন্ট করতেছে, এবং ইমপ্লিমেন্ট করে ডাইনামিক্যালি স্কোরিং করতেছে যে এই তিনটার মধ্যে কোন অ্যালগোরিদমটা কখন ভালো বা কখন কোনটা খারাপ পারফর্ম করে। তাহলে আমি যদি ধরো তিনটার একটা ডাইনামিক স্কোরিং করি, 0 থেকে 100-এর মধ্যে বা 0 থেকে 1-এর মধ্যে, তাহলে প্রত্যেকটার একটা স্কোর আসবে। তারা হয়তোবা প্রথম ফেডারেটেড লার্নিং, এটা হয়তোবা একটা সিচুয়েশনে খুব ভালো করবে। স্প্লিট লার্নিং, এটা হয়তোবা আরেকটা সিচুয়েশনে ভালো করবে। বা গ্র্যাডিয়েট অনলি অ্যাগ্রিগেশন, এটা হয়তোবা অন্য আরেকটা সিচুয়েশনে ভালো করবে। আমরা ওই ধরনের সিচুয়েশন গুলো খুঁজে বের করার ট্রাই করছি, যে কোন সময়ে কোনটা ভালো করে। হ্যাঁ, মানে এককভাবে কোনোটাকে চাপাই দেওয়া হয় নাই। আর এককভাবে একটাকে চাপাই দিলে যেটা হয়, যে ও কখনো ভালো করবে কখনো খারাপ করবে। আর তোমার সাথে যদি সবগুলো অ্যাপ্রোচই থাকে, তাহলে ওই সবগুলোর মধ্যে যেটা যখন ভালো আমি শুধু তাকে ডাইনামিক্যালি ডিপ্লয় করব। তার মানে তারা আসলে ডাইনামিক্যালি এখানে এই অ্যালগোরিদমের মোডগুলোকে সিলেক্ট করছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সিলেকশনের সময় তারা বেশ কিছু ফ্যাক্টর অ্যানালাইসিস করছে, মানে ফ্যাক্টরের উপর বেস করে ডিপেন্ড করছে যে কিভাবে তাদের স্কোরটাকে মানে সিলেক্ট করা যেতে পারে।
তো তাড়াতাড়ি স্কোরটাকে ফ্যাক্ট সিলেক্ট করার জন্য আমরা যদি একটু ভিতরে নিচে পড়ি, তাহলে দেখতে পারবে টোটাল 5টা প্যারামিটার ব্যবহার করছে। হ্যাঁ, এই যে এই 5টা প্যারামিটার, আলফা, বিটা, গামা, ডিলটা এবং ইটা, এই যে 5টা। একটা হচ্ছে ল্যাটেন্সি, ওই যে দেখবা যে এর আগে কিন্তু প্রবলেম স্টেটমেন্টে তারা ডিফাইন করছেই আর কি। 2 নাম্বার হচ্ছে এনার্জি কনজাম্পশন। 3 নাম্বার হচ্ছে থ্রোপুট বা আউটপুটের রেশিও। আর এখানে যে আরো দুইটা দেখতে পাচ্তেছো, এই যে অ্যাপসাইলন এবং কিউ। তো অ্যাপসাইলন যে এইখানে আছে, কিউ হচ্ছে ডেটা কোয়ালিটি ফ্যাক্টর, এটাও কিন্তু ওই যে একটু আগে দেখছিলাম। আর অ্যাপসাইলন হচ্ছে ডেটা ভলিউম রেশিও। তার মানে এই 5টা জিনিসের উপরে বেসিক্যালি স্কোরিংটা করা হচ্ছে। যেমন ধরো আমি তোমাকে মিড টার্মে যদি পরীক্ষা নিই, তাহলে হয়তো বা 3টা কোশ্চেন দিয়েছে। এই 3টা কোশ্চেনের উপরে তোমাকে 30 মার্কের ইভ্যালুয়েশন করা হচ্ছে। হয়তো বা 4টা অধ্যায় আছে, 4টা অধ্যায় থেকে আমি 6টা কোশ্চেন চুজ করে নিচ্ছি। হ্যাঁ, 3টা ম্যাথমেটিক্যাল, 3টা থিওরিটিক্যাল। তো এই যে বেসমেন্টটা ধরে নিয়ে যে আমি কয়টা অধ্যায় নিব, কয়টা কোশ্চেন করব, ঠিক সিমিলার ওয়েতে আমরা যখন এই ধরনের অ্যাডভান্স মডেলগুলা মানে সেটিং করি, তখন ওই অ্যাডভান্স মডেলটা কিসের উপর বেস করে স্কোরিংটা করবে বা কিসের উপর বেস করে আমরা সিলেকশন করব যে কে ভালো বা কে খারাপ, তখন তার বেস লাইন প্যারামিটারগুলো সেটিং করতে হয়। তার মানে এখানে সেই প্রোফাইলিংটা করা হয়েছে স্কোরিং এর এই 5টা জিনিসের উপরে বেসিক্যালি। ঠিক আছে, দেন এই 3টা মডেল থেকে যে কোনো একটাকে ডাইনামিক্যালি অ্যাসাইন করা হয়েছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট বা যেটা ভালো। তারপরে তাদের এখানে একটা মাস্কিং অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে, যেটাকে পেয়ার ওয়াইজ মাস্কিং বলা হচ্ছে, যাতে ডেটাটা সিকিউর থাকে। অনলি পেশেন্ট পার্টি এবং যে ডক্টর তাকে অ্যাসাইন করা আছে শুধুমাত্র তারা দেখতে পারবে, বাইরের দুনিয়ার ইভেন অ্যাডমিনও দেখতে পারবে না। অ্যাডমিন শুধুমাত্র একটা কি হ্যাশ ভ্যালুর মতো ভ্যালু দেখতে পারে, ভিতরে কি ডেটা আছে, কি ছবি আছে, কি টেক্সট আছে, কিচ্ছু দেখা যায় না আর কি। ঠিক আছে, তো এই ধরনের অ্যামেজিং টেকনিক আর কি বেসিক্যালি। আচ্ছা, তো বেসিক্যালি এটাই তাদের মেইন থিম। তাহলে এই যে আমরা যে থিমের কথাটা বললাম, এই থিমটাকেই ধরো 3 থেকে 4 লাইনে বা সর্বোচ্চ 5 লাইনের মধ্যে তোমরা এই মেথোডোলজি পোর্শনে প্রেজেন্ট করবা। তো তোমরা যে পেপারগুলো নিয়ে পড়তেছো, সেই পেপারগুলোর সামারিটা হবেই বেসিক্যালি মেথোডোলজি পোর্শন, মানে যেখানেও তারা অ্যাপ্লাই করার ট্রাই করছে। তাহলে ধরো আমরা একটু এটাকে একটু লেখার ট্রাই করি একটু সংক্ষেপে। ধরো এরকম শুরু করলাম, দি অথর্স integrated three types of FL algorithms। আমি একটু ব্র্যাকেটে লিখে রাখি, ধরে যেরকম যে কি পার্টিকুলারলি কি কি তারা অ্যাপ্লাই করছে। একটা হচ্ছে ফুল ফেডারেটেড ব্যবহার করছে, আমি একটু সংক্ষেপে লিখতেছি, ফুল ফেডারেটেড লার্নিং। আর একটা হচ্ছে তোমার হুম, তোমার কি বলা হয়, স্প্লিট লার্নিং। আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট অনলি অ্যাগ্রিগেশন আর কি। অ্যান্ড গ্রেডিয়েন্ট অনলি অ্যাগ্রিগেশন। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই 3টাকে তারা ইন্টিগ্রেট করছে। কিসে ইন্টিগ্রেট করছে? ইন্টিগ্রেট করছে হচ্ছে তাদের প্রপোজ করা ফ্রেমওয়ার্কের সাথে। তাহলে আমি এরকম লিখতেছি, দি অথর্স ইন্টিগ্রেটেড 3 টাইপস অফ এফএলস অ্যালগোরিদম, আমি ভিতরে লিখে দিলাম কি কি সেটা, উইথ দেয়ার প্রপোজড। দেখবো যে তারা একটা প্রপোজড সিস্টেমের নাম বলছে, যেটাকে সংক্ষেপে বলতেছে এইচসিএল। হ্যাঁ, এইচসিএল মানে কি অ্যাডাপটিভ, হ্যাঁ অ্যাডাপটিভ, এটাকে এইচসিএল এর ফুল মিনিং কি এখানে ইউজ করা হয়েছে একটু দেখে নিই দাঁড়াও। ওকে, আচ্ছা, এইচসিএল এর ফুল মিনিংটা হচ্ছে অ্যাডাপটিভ হাইব্রিড কোলাবোরেটিভ লার্নিং আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে তাই লিখবো, অ্যাডাপটিভ হাইব্রিড কোলাবোরেটিভ লার্নিং। লার্নিং ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, তাতে যে ফ্রেমওয়ার্কটা আছে সেইটা। ওকে, ফাইন। তাহলে আমাদের ফার্স্ট লাইনটা বুঝতে পারছে, এইভাবে আমাদেরকে লিখতে হবে। এখন এটা লিখলেই কি হয়ে গেল? আসলে না। আমি তো ওই যে যখন এক্সপ্লেইন করতেছিলাম তখন খেয়াল করছো আরেকটা জিনিস আমরা কিন্তু খুব ভালোভাবে বলতেছিলাম, যে এখানে একটা ডাইনামিক্যালি অ্যাসাইনমেন্ট আছে, যে কখন কোনটা অ্যাসাইন হবে কিসের উপর বেস করে, স্কোরিং ক্রাইটেরিয়া। এই যে দেখবা যে নিচে প্রোফাইলিং স্কোরিং, এই যে ক্যাপাবিলিটি প্রোফাইলিং। এই যে ক্যাপাবিলিটি প্রোফাইলিং, ইট ইজ হোয়াট, এটা হচ্ছে এই 5টার সন্নিবেশ, এই 5টার কম্বিনেশন।
ল্যাটেন্সি, এনার্জি, থ্রুপুট, তারপর হচ্ছে ডেটা কোয়ালিটি, আর হচ্ছে আরেকটা হচ্ছে ডেটা ভলিউম রেশিও। তাহলে মানে এই পাঁচটার উপর বেসিস করে, মানে এই যে যে ইকুয়েশনটা, এই পাঁচটার উপর বেসিস করে তারা একটা ক্যাপাবিলিটি স্কোর ডিফাইন করছে। এই স্কোরের উপর বেসিস করে এই তিনটে অ্যাপ্রোচকে তারা বেসিক্যালি কি করছে, অ্যাসাইন করছে যে কখন কোনটা কাজ করবে আর কি। ঠিক আছে, তার মানে আমরা ওইভাবে লিখতে হবে আর কি। তাহলে আমরা ধরো লিখবো এরকম: they designed a capability scoring based formulation with the help of, তুমি প্যারামিটার গুলো লিখে ফেলবা। এক নাম্বার হচ্ছে এনার্জি, তারপরে আছে থ্রুপুট, তারপরে আছে হচ্ছে, আর কি আছে একটু দেখে নিই, ল্যাটেন্সি, ডেটা কোয়ালিটি। ডেটা কোয়ালিটি অ্যান্ড লাস্ট অফ অল আরো একটা আছে, আর যেটাকে অ্যাপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখানে অ্যাপসাইলনটাকে আমরা বলতেছি ডেটা ভলিউম রেশিও। ওকে, ফাইন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লিখলাম দ্য ডিজাইন্ড ক্যাপাবিলিটি স্কোরিং বেসড ফর্মুলেশন উইথ দ্য হেল্প অফ, আমরা লিখে ফেললাম এই জিনিসগুলা, এখানে লিখে দাও, 5 ফ্যাক্টরস। সেই 5 ফ্যাক্টরস গুলাকে আমরা লিখলাম, অ্যান্ড বেসড অন দ্য স্কোরিং ক্রাইটেরিয়া, দি থ্রি টাইপস অফ, এই যে যে এফএল অ্যালগোরিদমস, এই যে এইগুলা থ্রি টাইপস অফ are dynamically assigned in appropriate situation। ঠিক আছে, তার মানে বোঝা গেল যে যখন যে সিচুয়েশনে যে ভালো পারফর্ম করছে তাকে সেখানেই অ্যাসাইন করা হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে এই যে দেখো তাদের মেথোডলজিটাকে কিভাবে আমরা মাত্র 2 থেকে 3 লাইনে, মানে মেইন থিমটা এখানে কালেক্ট করে নিয়ে আসলাম। ঠিক এভাবে তোমার মেথোডলজিটাকে রিপ্রেজেন্ট করতে হবে। মানে মেথোডলজি অনেক বড় পোর্শন, তুমি পড়বা, ইমেজটা দেখবা, যদি অ্যালগোরিদম থাকে সেটা দেখবা, তারপরে সেগমেন্ট গুলাকে একটা আই আই ওয়াশের মতো খুব দ্রুত বেগে তোমাকে বই পড়ার মতো পড়ে ফেলতে হবে। তারপরে তুমি ওই মেইন আইডিয়াটাকে 2 থেকে 3 লাইনে এখানে মেথোডোলজি আকারে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের আরো একটা ডেটা কালেক্ট করতে হবে প্রত্যেকটা পেপারের। সেটা হচ্ছে এই কাজগুলা করার জন্য বা ওই অ্যালগোরিদম বা ওই ফ্রেমওয়ার্কটা প্রপোজ করার সময় তারা আসলে সফটওয়্যার বা হার্ডওয়্যার রিলেটেড কি কি ব্যবহার করছে আর কি। বা মেইন কথা বলতে গেলে, যখন তুমি মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করতেছো, তোমার জিপিইউ এর সেটিংসটা কত ছিল, তুমি কতটুকু র্যাম ব্যবহার করছো, কতটুকু জিপিইউ, মানে যেটাকে ভির্যাম বলা হয়, ভির্যাম ব্যবহার করতেছো, তারপরে তোমার ফ্রেমওয়ার্কটা কোনটা ছিল, তুমি কোন প্ল্যাটফর্মে কাজ করছো, কেগল নাকি তোমার নিজের কোনো কাস্টমাইজ প্ল্যাটফর্ম। হ্যাঁ, মানে ওই জিনিসগুলোকে না এখানে হাইলাইট করতে হবে। তার মানে ডেফিনেটলি আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় এই ধরনের সফটওয়্যার টুলস বা সেটিং সম্পর্কে লেখা আছে আর কি। অর্থাৎ সিমুলেশনটা বা ওই কোডিংটা বা সামথিং ডিজাইনটা এক্সপেরিমেন্ট করার জন্য কোন এনভায়রনমেন্টে করা হয়েছে আর কি, সেই এনভায়রনমেন্ট রিলেটেড একটা সামারি আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে। তো কোথায় পাবা? খুব সহজ জিনিস, ওই রেজাল্ট অ্যানালাইসিসের দিকে গেলেই হয়তোবা তোমরা পেয়ে যাবা। যেমন এই পেপারটাতে রেজাল্ট অ্যানালাইসিসে গেলে দেখবে যে একটা টেবিল করা আছে, এই যে এখানে, যে এক্সপেরিমেন্টাল সেটআপ। তার মানে এই এক্সপেরিমেন্টাল সেটআপে এই যে দেখো কম্পিউটিং এনভায়রনমেন্ট কত, এখানে কিন্তু সব কিছু রিপ্রেজেন্ট করা আছে। যেমন ধরো এটা এনভিডিআর 3090 24 জিবি যে জিপিইউ আছে, সেই এনভায়রনমেন্টের এই পার্টিকুলার ফ্রেমওয়ার্কে করা হয়েছে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ, এখানে অপটিমাইজার কি ছিল, লস ফাংশন কি ছিল, তারপরে তোমার মডেল আর্কিটেকচারটা কেমন ছিল, তারপরে এখানে আমরা কি ব্যবহার করছি, সিগময়েড নাকি রেলু ফাংশন। হ্যাঁ, মানে ওইটা কিভাবে ইচ অ্যান্ড এভরিথিং এর এরকম সামারি করা আছে। তো সব পেপারে তুমি এরকম টেবিল আকারে পাবা না,
কিন্তু কি আকারে পাবা, হয়তো বা একটা প্যারাগ্রাফে পেয়ে যাবো, মানে পুরো জিনিসটাকে একটা টেক্সট প্যারাগ্রাফ আকারেও লেখা থাকে, মানে এক একজন এক এক ভাবে রিপ্রেজেন্ট করে। তো যেভাবেই থাকুক না কেন, তোমাদের কাজ হচ্ছে মেইনলি এই যে এই পার্টটাকে কালেক্ট করা, মানে যেহেতু আমাদের লাগবে, মানে সফটওয়্যার সেটিংস এটা কেন লাগতেছে জানো? কারণ তোমাকে যখন ভাইবা বোর্ডে আস্ক করা হবে তুমি যে প্রজেক্টটা করতে চাচ্ছ, তার ওই প্রজেক্টটা নিশ্চয়ই এর আগে অনেকে ট্রাই করছে বা ওই রিলেটেড কাজ করছে, তাহলে তোমরা তোমাদের প্রজেক্টের জন্য মানে কোন ধরনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করবা, তোমার কি কোনো জিপিইউ দরকার হবে? তো এই জিনিসগুলো আনসার দিতে গেলে তোমার তো আসলে জানতে হবে প্রিভিয়াসলি কারা কিরকম করছে, তাহলে না তুমি তোমার কাজ, যেহেতু এখনো শুরু করো নাই কোডিং, তার মানে তোমার কাজের ওই এস্টিমেশনটা প্রিভিয়াস যারা কাজ করছে তাদের এস্টিমেশন থেকে বুঝতে হবে যে করতে গেলে মিনিমাম আমার হার্ডওয়্যার বা সফটওয়্যারে কি কি রিকোয়ারমেন্ট লাগতে পারে আর কি। ঠিক আছে, এই জন্য আমাদেরকে এই ডেটাটা নিতে হচ্ছে। তো এই ডেটাটা তোমরা এখানে কিন্তু আর প্যারাফ্রেজ করার কিছু নাই, তুমি জাস্ট ডিরেক্ট কপি করে নিতে পারবা, মানে সেটা প্যারাগ্রাফে থাকুক বা টেবিলে থাকুক যেখানেই থাকুক, এই সামারিটা আমরা কপি করে নিয়ে যাবো আর কি। ঠিক আছে, এখানে আর আমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। ওকে, তাহলে আমরা একটু লিখে ফেলি, জাস্ট কপি করে এখানে বসাই দিই। ওকে, তো সেটিংটা আমরা হয়ে গেল, খুব সহজ জিনিস। তারপর দেখো, উম, বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট। তো ডেফিনেটলি প্রত্যেকটা কাজ অরিজিনাল পেপারের এক্সপেরিমেন্ট থাকবে, সিমুলেশন হোক, মেইন রিয়েল ওয়ার্ল্ড সেটিংসে হোক, সফটওয়্যার সেটিংসে হোক, বা সফটওয়্যার হার্ডওয়্যার এমবেডেড সিস্টেমে হোক, যেটাই হোক না কেন আসলে থাকবেই। তাহলে কিভাবে আমরা এই এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিসটা করতে পারি, অর্থাৎ এই এক্সপেরিমেন্টাল ডেটাগুলোকে কিভাবে খুঁজে আনা যেতে পারে, তো তার জন্য কি করতে হবে, ওই পেপারটার বেসিক্যালি এক্সপেরিমেন্টাল ডেটাতে চলে যেতে হবে। তো এক্সপেরিমেন্টাল ডেটা দেখো শুরু হয়েছে এই পেপারের 4 নাম্বার সেকশন থেকে, এই যে এখানে। তার মানে এখানেই কিন্তু সবকিছু আছে। যেমন ধরো ডেটা সেট সিলেকশন, কি কি ডেটা সেট ব্যবহার করা হয়েছে, সেই ডেটা সেট গুলার ডেসক্রিপশন, এই যে দেখো নিচে ডেটা সেট গুলার লিঙ্ক গুলাও দেয়া আছে। হ্যাঁ, এখানে টোটাল 3টা ডেটা সেট ব্যবহার করা হয়েছে, এই জন্য টোটাল 3টা ডেটা সেটের ইনফরমেশন। তারপর এখানে কি ধরনের মডেল গুলা আমরা ব্যবহার করছি সেই মডেল গুলা সামারি। তারপরে হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলাও তুমি দেখতে পারবা। যেমন এখানে এই যে এখানে এগুলা হচ্ছে তোমার ওই পার্টিকুলার প্রত্যেকটা মডেলের অ্যাকুরেসি গ্রাফ গুলাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো এটা তো অনেকে এক একটা পেপারে এক এক রকম থাকবে, কোথাও তুমি গ্রাফিক্যালি পাবা, কোথাও হয়তো বা টেবুলার ফর্মে পাবা, মানে বিভিন্ন ওয়েতে পাবা। তারপরে এখানে দেখো ওই যে প্রত্যেকটা পার্টিকুলার ডেটা সেটে কিভাবে কতটুকু এনার্জি নিচ্ছে, তারপর কেন আমরা বলতেছি এটা কি ইফিশিয়েন্ট, হ্যাঁ, বা ওই যে আমরা একটু আগে যে আলফা বিটা গামা এটা যে প্যারামিটার গুলা দেখছি, এটা কখন কোন মডেল গুলা কিভাবে পারফর্ম করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং এর সামারি কিন্তু এই যে রেজাল্ট অ্যানালাইসিস এই গ্রাফ গুলা থেকে দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এখান থেকে কিন্তু খুঁজে নিয়ে আসতে হবে বা বুঝতে হবে তোমাদেরকে যে তাদের আসলে পার্টিকুলার কত অ্যাকুরেসি বা তাদের পারফরমেন্সটা কেমন। তারপর দেখো এই যে এখানে টেবুলার আকারে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে এখানে হিউজ এক্সপেরিমেন্টেশন করা হয়েছে 100 রাউন্ড পর্যন্ত, এবং কোন স্টেপে কোন মডেলটা কাজ করছে সেটাও কিন্তু স্পেসিফিক। কারণ এই যে 3টা মোড ছিল, একটা হচ্ছে ওই যে তোমার ফুল ফেডারেটেড লার্নিং, একটা স্প্লিট ফেডারেটেড লার্নিং, আর একটা হচ্ছে জিওএ ফেডারেটেড লার্নিং। তো কখন কোনটা কাজ করছে সব কিন্তু স্পেসিফিক্যালি এখান থেকে দেখা যাচ্ছে আর কি। তারপরে কোন মোডে কতটুকু রিসোর্স ব্যবহার করতেছে, এই ধরনের অ্যানালিটিক্স গুলো এখানে করা যায় আর কি। হ্যাঁ, মানে হাইলি জেনারেটেড পেপার গুলোতে তুমি পাবা। তার মানে এইগুলো সবই কিন্তু তোমার রেজাল্ট অ্যানালাইসিস এর পার্ট। এই যে যেগুলো দেখা যাচ্ছে ট্যাবল ট্যাবল এবং রেজাল্ট আকার, এগুলো সব রেজাল্ট অ্যানালাইসিস এর পার্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি আসলে সব রেজাল্ট অ্যানালাইসিস এখানে নিয়ে আসবো? না, উত্তর হচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদেরকে মেইন যে জিনিসগুলো সেটা নিয়ে আসতে হবে, ওগুলো আমাদের মেইন। তুমি যখন নিজের পেপার রাইট আপ করতে যাবে তখন তোমার লাগবে, কিন্তু আপাতত এখন তোমার যেটা লাগবে, তারা যে যে ডাটা সেট ব্যবহার করছে, যদি একটা হয় একটা, পাঁচটা হইলে পাঁচটা, যে যে ডেটা সেট ব্যবহার করছে সেই ডেটা সেট গুলার মানে ফাইনালি কি দেখাইছে। নর্মালি ফাইনালি অ্যাকিউরেসি, মানে এই জিনিসটাই সব থেকে বেশি দেখানো হয়, বা F1 স্কোর দেখানো হয়। F1 স্কোর, অ্যাকিউরেসি, প্রিসিশন বা রিকল, মানে এই রিলেটেড যে ডেটাগুলা, বা হতে পারে ধরো যদি টাইম রিলেটেড কোনো ব্যাপার থাকে যে কত কম সময় এটাকে কাজ করছে, যেমন ল্যাটেন্সি, এনার্জি কনজাম্পশনের ব্যাপারটা, হ্যাঁ, মানে এই জিনিসগুলোকে তোমাকে এখানে হাইলাইট করতে হবে। তো মোটা দাগে এখানে যেহেতু ধরো টোটাল 3টা ডাটা সেট ব্যবহার করা হয়েছে, এই 3টা ডাটা সেটে খেয়াল করে দেখো প্রথম ডেটা সেটে হাইস্ট অ্যাকুরেসি কত, প্লাস মাইনাস, এটা হচ্ছে মিন স্কোর বেসিক্যালি। সেকেন্ডটাই কত, থার্ডটাই কত, বেসিক্যালি আমাদের এইটা লাগবে, যাতে তোমাকে যখন বলা হবে যে তুমি যে ডেটা সেটে কাজ করবা
ওই ডেটা সেটে তুমি কত অ্যাকুরেসি এক্সপেক্ট করতেছো, যাতে তুমি এটার সাথে অ্যালাইন করে বলতে পারো। অলরেডি যদি কেউ 95% 96% নিয়ে আসে, তাহলে আমি যদি 92% নিয়ে আসি, তাহলে ওইটা কিন্তু সিগনিফিকেন্ট হইলো না। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে টার্গেট করতে হবে যে বর্তমানে কে কত পার্সেন্ট অ্যাচিভ করে ফেলছে, সেটা জানতে হবে। তার মানে আমরা ধরো এখান থেকে ওই ডেটাটাই টুকে নিয়ে যাব। যেমন ধরো এখানে টোটাল 3টা ডাটার উপর কাজ হয়েছে, ডিপিডি, তাহলে ডিপিডির ক্ষেত্রে কেমন, ডিএসআইডির ক্ষেত্রে কেমন, এইচডিডির ক্ষেত্রে কেমন, আমরা জাস্ট ডেটা সেট গুলো নামগুলা নিয়ে যাব, এবং কত অ্যাকুরেসি তার পার্সেন্টেজ গুলো এখান থেকে জাস্ট নিয়ে যাব আর কি। ঠিক আছে, যেমন ধরো এখানে এটা কপি করে নিলাম আমি ফার্স্টে ডিপিডির জন্য বেসিক্যালি। তাহলে এখানে লিখে ফেলি, আমি আসলে নিচ্ছি যেহেতু অ্যাকুরেসি, তাই লিখলাম হচ্ছে অ্যাকুরেসি আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা বেসিক্যালি, আচ্ছা, ও ফরম্যাটিং এর কারণে এরকম আসছে, একটু কপি করে নিই। ওকে, এটা হচ্ছে ফর ডিপিডি, মানে ডিপিডি ডেটা সেট আর কি। তারপরে হচ্ছে ডিএসআইডি তে কত আসছে, মানে সেকেন্ড যে ডেটা সেট আর কি। ফর ডিএসআইডি ডেটা সেট, অ্যান্ড লাস্ট অফ অল আরো একটা ডেটা সেটে যেহেতু ইমপ্লিমেন্ট হয়েছে, এইচডিডি। সো ঠিক আছে, এইভাবে বেসিক্যালি নিয়ে যাওয়া। তুমি যদি চাও এরপরে চাইলে আর এই যে এইগুলাও নিতে পারো, F1 স্কোর যদি কোথাও থাকে এটাও নিতে পারো, কোনো সমস্যা নাই আর কি। ঠিক আছে, তারপরে একটা যেটা বললাম, যে চাইলে ল্যাটেন্সি রিলেটেড যদি টাইম থাকে সেটা নিতে পারো। হ্যাঁ, মানে এই ধরনের ডেটাগুলো বেসিক্যালি আমাদেরকে এক্সপেরিমেন্টেশন থেকে নিয়ে যেতে হয় আর কি। বা কম্পিউটেশনাল টাইমটা যদি থাকে, হুম, এটাও আমরা নিতে পারি। তবে অ্যাকুরেসিটা তুমি যে কোনো মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রেই মোটামুটি পেয়ে যাবে আর কি, যদি রিগ্রেশন না হয় আর কি, তাহলে পেয়ে যাবে। এরপরে উম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এই যে যে এক্সপেরিমেন্টেশন গুলো করা হলো, এটা আসলে কোন ডেটার ক্ষেত্রে করা হয়েছে। তো আমরা কিন্তু অলরেডি নামগুলো লিখছি যে এইগুলা। এখন যেটা করতে হবে, তোমাদের ওই ডেটা সেটের সোর্স গুলাও দিয়ে দিতে হবে। তো দেখবা যে ওই পেপার গুলাতে ওই ডেটা সেটের সোর্স গুলা না সাইট করা থাকে। আর যদি সাইট নাও করা থাকে, তুমি ওই যে মানে ওই ডেটা সেটটা গুগলে সার্চ দিলেই কেগোল বা যে প্ল্যাটফর্মে আছে, সেই প্ল্যাটফর্ম থেকে ডাটা সেটের লিঙ্ক গুলা কি করে ফেলবা, কপি করে ফেলবা, যাতে ওই সোর্স গুলাকে নেওয়া যায়। যেমন এখানে কিন্তু সাইটেশন করাই আছে, এই যে যেমন দেখো প্রথম ডাটা সেটটা। তো আমরা একটু নিয়ে নিলাম। তো খেয়াল করো কিভাবে কোন ফরম্যাটে করা হয়েছে। এটা কিন্তু এই যে এপিএ ফরম্যাট বা আইটিপলি ফরম্যাটে করা হয়েছে। তোমরা ডাটা সেট গুলোকে এই সেম ফরম্যাটে সাইটেশন করবো আর কি। তাহলে এটা আমি ধরো 1 নাম্বার ডেটা সেট, এই যে এটাকে ধরো আমি বলতেছিলাম কি ডেটা সেট, ডিপিডি ডেটা সেট। তাহলে আমি এটা লিখে দিলাম ডিপিডি। ঠিক আছে, তারপরে 2 নাম্বার আবার আমরা একটু কপি করে নিয়ে আসি। তো এটা যদি এই ফরম্যাটে না থাকে পেপারে, তাহলে তোমাদেরকে কিন্তু ওই যে এইভাবে করে করে ফেলতে হবে। কিভাবে করবা, অর্থাৎ ওই ডেটা সেটে কারা কারা কন্ট্রিবিউটর বা কারা কারা অথর, তার নামটা থাকবে। তারপর হচ্ছে ডাটা সেটটার নাম থাকবে, মানে ডাটা সেটের কিন্তু একটা নাম থাকে সেইটা। তারপর কোন সোর্স থেকে পাইছো, ওই ডেটা সেটটা ওই সোর্সে কত সালে আপলোড হয়েছে, আর ওই সোর্সের ইউআরএলটা। ঠিক আছে, আর তুমি কবে এই ডাটা সেটটাকে অ্যাক্সেস করছিলা, তার একটা এস্টিমেটেড ডেট আর কি। এভাবে হতে হবে। তাহলে এটাকে আমরা বলতেছি ডিএইচআইডি ডেটা সেট। আর 3 নাম্বার হচ্ছে আরো একটা আছে। সবসময় যে এরকম পেপার এখানে পাবা এরকম না, মানে এটাকে বলা হয় ফুটনোট। ফুটনোটে না পাইলে তুমি রেফারেন্সে যেও পাইতে পারো আর কি।
ঠিক আছে। তো আমরা কিন্তু ডেটা সেটের সোর্স গুলা দিয়ে দিলাম, যে ওই অথররা বেসিক্যালি কি কি ডেটা সেট ব্যবহার করছে, যেহেতু তিনটা দিছে তিনটাই আমরা দিয়ে দিছি। এবার দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। যে অথররা আসলে মেইন রেজাল্ট, হয়তো বা রেজাল্ট অ্যানালাইসিস অনেক কিছুই আছে, দেখতেই পাইছো এখানে অনেক কিছু রেজাল্ট অ্যানালাইসিস আছে, তাই না? মেইনলি ফাইনালি কোন রেজাল্টটাকে তারা হাইলাইট করতেছে, বা ফাইনাল রেজাল্ট বা টার্গেট কি দেখাইছে আর কি, তাই না? তো মেইনলি দেখো, ফাইনাল রেজাল্ট হচ্ছে এই যে এইটা, আমি যদি একটু এটাকে জুম ইন করি, তাহলে দেখতে পারবা এইটা হচ্ছে মেইনলি ফাইনাল রেজাল্ট। এই যে দেখো, ওভারঅল পারফরমেন্স একটা সামারি কম্প্যারিজন করছে অন্যান্য পেপারগুলোর সাথে, মানে একদম শেষের দিকে যে। তো কিসের কিসের উপর বেসিস করে করছে? এক নাম্বার হচ্ছে লার্নিং প্যারাডিম, মানে কোন ধরনের অ্যাপ্রোচ তারা ফলো করছে অন্যান্য অথর সেটা। তারপর হচ্ছে মোড অ্যাডাপ্টেশন নিয়ে। তারপর হচ্ছে প্রাইভেসি মেকানিজম নিয়ে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ল্যাটেন্সি, এনার্জি ইফিসিয়েন্সি, এটার উপর বেসিস করে। আরেকটা হচ্ছে নন আইআইডি ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে হেলথ কেয়ার ইভালুয়েশন। মানে এই কয়েকটা প্যারামিটারের উপরে তারা আসলে ফাইনালি ইভালুয়েশন করছে। মানে আমরা বেসিক্যালি এই জিনিসগুলাকে, এই যে ফাইনাল যে কম্প্যারিজন টেবিলটা থাকবে, সেই কম্প্যারিজন টেবিলে কিসের কিসের সাথে ওই অথর তার কাজটাকে অন্যান্য কাজের সাথে কম্পেয়ার করছে, বেসিক্যালি সেইটা আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে আসতে হবে, ওই প্যারামিটারের নামগুলো তুলে নিয়ে আসতে হবে। তাহলে যেটা তোমার সুবিধা হবে, তোমরা যখন কাজ করবা, তাহলে তোমরা কিসের কিসের উপর বেসিস করে কাজ করবা তা কিন্তু পেয়ে যাবে। এই যে একটা করে কমা দিয়ে দিবা আর কি, ঠিক আছে? মানে প্রত্যেকটা নামের শেষে আমি একসাথে কপি করে নিয়েছি, এই জন্য এরকম। আচ্ছা, ঠিক আছে। তো এই যে কমা দিয়ে প্রত্যেকটাই হচ্ছে এক একটা ক্রাইটেরিয়া, যার উপর বেসিস করে ফাইনাল ইভালুয়েশনটা কমপ্লিট করা হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই পেপারটার বেসিক্যালি, বা যে পেপারগুলো তোমরা কাজ করবা, সেই পেপারগুলোর বেসিক্যালি লিমিটেশন গুলো খুঁজে বের করতে হবে। তো লিমিটেশনটা খুঁজে বের করা খুব সহজ কাজ। দেখবা যে প্রত্যেকটা পেপারের হয়তোবা লিমিটেশন নামে আরেকটা, যদি শেষের দিকে একটা সেকশনও থাকতে পারে, সাবসেকশনও থাকতে পারে। যদি না পাও, তাহলে একটু খুঁজে বের করবা যে কোথায় কনক্লুশন এবং ফিউচার ওয়ার্ক নামক কিছু আছে। তো খেয়াল করবা, অথররা যেটাকে ফিউচার ওয়ার্কের কথা বলতেছে, তার মানে সেটা তো সে করতে পারে নাই, তাই না? যেটা সে করতে পারে না, ইন ফিউচারে করতে চাচ্ছে, তাহলে অপোজিট ভাবে আমরা বুঝতে পারতেছি এইটাই তার আসলে লিমিটেশন, বা এইটাই সে করতে পারে নাই বা ফেল করছে। তাহলে কোথায় আছে? এই যে দেখো, কনক্লুশন অ্যান্ড ফিউচার ওয়ার্কস এর এই যে সেকেন্ড যে প্যারাগ্রাফটা, এখানে বেসিক্যালি তারা ফিউচারের কিছু কথা বলছে। যেমন ধরো, আমরা বলতেছি যে এই জিনিসগুলো ফিউচারের জন্য এখনো ওপেন। কি কি? এক নাম্বার জিনিস হচ্ছে স্কেলিং, স্কেলিং বেস বেনিফিট যেটা, হ্যাঁ, সেটা এখানে হয় না আর কি। তার মানে যে গ্রেডিয়েন্ট ইনভার্সন, এই জিনিসটা এখনো কম ইমপ্লিমেন্ট করা যায় নাই। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ইন্টারপ্রিটেবিলিটি, মানে এক্সপ্লেইনেবল এআই যেটাকে বলা হয়, তার মানে ওই জিনিসটা তারা এখনো ইন্টিগ্রেট করে নাই। আর থার্ড অফ অল হচ্ছে এটাকে একটা রিয়েল ওয়ার্ল্ড নেটওয়ার্কে মানে এই করা হয় নাই, মানে যেটাকে সিমুলেট করা হয়েছে ডেটা সেট দিয়ে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড হেলথ কেয়ার বা কোনো একটা হসপিটালের নেটওয়ার্কে যায় কিন্তু এটাকে কি করা হয় নাই, মানে ইন্টিগ্রেট করা হয় না। তবে এই ধরনের এক্সপেরিমেন্টেশন গুলা ইন ফিউচারে তারা আসলে করতে চায়। তার মানে তাদের যে লিমিটেশন গুলা, এরকম লিমিটেশন একটা যদি আমরা সলভ করে ফেলতে পারি, যে আমরা আমাদের কোডটা করব, করার পরে একটা ফ্রন্ট এন্ড দিয়ে ওইটাকে একটা ওয়েব প্ল্যাটফর্ম বানাবো, তারপরে যে একটা মেইন হসপিটাল বা এরকম যদি সেটিং এ যা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে ওই প্রজেক্টটা কিন্তু তখন ফুলফিল হয়ে যাবে। বুঝে গেছে? তো বেসিক্যালি এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা তাদের কাজের লিমিটেশন গুলো খুঁজে বের করতে হবে। তাহলে এক নাম্বার লিমিটেশন হচ্ছে তারে তারা লার্জ স্কেলে ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে আমরা বুঝতে পারলাম এটা। দুই নাম্বার জিনিসটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইনভার্সন অ্যাটাকের জন্য তারা বেসিক্যালি এখনো গ্যারান্টি দেয় নাই যে এই ধরনের প্রাইভেসি মেনটেন করতে পারবে। আর তিন নাম্বারটা হচ্ছে এক্সপ্লেইনেবল এআই ফরম্যাটটা তারা আসলে ব্যবহার করে নাই, তাহলে ওইটার সাথে তারা ব্যবহার করতে চায়। তাহলে আমরা চাইলে যে এখানে এই জিনিসগুলোকে একটু তুলে নিতে পারি, যে অ্যাবসেন্স অফ এক্সপ্লেইনেবল এআই। তারপরে দুই নাম্বারটা হচ্ছে কুড নট ইমপ্লিমেন্ট ইন আ রিয়েল ওয়ার্ল্ড
হসপিটাল সেটিং, তারপরে তোমার হচ্ছে আরো একটা ছিল, একটা অ্যাটাকের কথা বলা ছিল, হ্যাঁ, গ্রেডিয়েন্ট ইনভার্সন অ্যাটাকের বিরুদ্ধে আসলে ডিফেন্স নাই, ডিফেন্সলেস ফ্রম গ্রেডিয়েন্ট ইনভার্সন অ্যাটাক। তাহলে দেখো এই যে মোটামুটি আমি তিনটা মেইন তাদের কি লিমিটেশন খুঁজে বের করতে পারছি। ঠিক আছে, তো এই যে যে কি লিমিটেশন গুলো এটাকে এইভাবে আইডেন্টিফাই করতে হবে। তো এই যে আমরা যে ডেটাগুলো আসলে ফাইন্ড করলাম এত সময় ধরে, এইটার বেসিসে বা কিছু পার্টিকুলার জিনিস আছে সেটার বেসিসে আমাদের এখন ফাইনাল কাজটা করতে হবে। সেটা হচ্ছে কি, একটা ফাইনাল সামারি একটা প্যারাগ্রাফ লিখতে হবে। যে প্যারাগ্রাফে কি করতে হবে জানো, যে এই পেপারের প্রবলেম স্টেটমেন্ট, কন্ট্রিবিউশন, তারপরে তাদের মেথোডোলজি, তারপরে হচ্ছে তারা কিসের মানে কোন কোন ডেটা সেটের উপর এক্সপেরিমেন্টটা করলো, সেখান থেকে অ্যাকুরেসি বা সামথিং সামথিং এটা কেমন পাইলো, আর তাদের কারেন্ট লিমিটেশন কি, এই জিনিসগুলোর উপর বেসিস করে আমরা আসলে একটা ফাইনাল সামারি লিখবো আর কি। বুঝে গেছে? তো আমাদের ফাইনাল সামারিটা হবে এই সবগুলোর উপর বেসিস করে একটা প্যারাগ্রাফ। এবং দেখো এটাকে বলা হচ্ছে যে 8 থেকে 10 সেন্টেন্সের বেশি যেন না হয়। আমরা ট্রাই করব সব সময় এটা 6 থেকে 7-এর মধ্যেই কমপ্লিট করতে। আসলে 8 থেকে 10-এও তোমার যাওয়ার দরকার নাই, তুমি 6 থেকে 7-এর মধ্যেই এটা কমপ্লিট করার ট্রাই করবা। বুঝতে পারছো? তো এটার ব্যাপারটা হচ্ছে এরকম হবে। কিভাবে আমরা শুরু করব? তো প্রত্যেকটা পেপার যখন আমরা পড়বো, ধরো পেপার পড়ার সময় একদম শুরুতে আবার চলে যাই, সেটা হচ্ছে টাইটেলের নিচেই তো অথরদের নাম দেয়া আছে, তাই না? এখন আমরা যখন আসলে মানে সামারিটা লিখবো, তখন যিনি ফার্স্ট অথর থাকবে, ঠিক আছে, সেই ফার্স্ট অথরের নামটা ব্যবহার করতে হবে। কিভাবে? ধরো ধরো আমরা ইউজ করলাম শামীম আহমেদ, তো আমরা কি আসলে শামীম আহমেদ লিখবো? না, এত বড় লিখবো না। মাথায় রাখবা, ফার্স্ট পোর্শন গুলা সব হচ্ছে মানে ইনিশিয়াল ইউজ করব, দ্যাট মিনস এস ডট আহমেদ এরকম লিখতে হবে। বা এর সামনে যদি আরো একটা অংশ থাকতো সেটারও ফার্স্ট লেটারটার উপর একটা ডট দিতাম, তাহলে এরকম লিখবো। ধরো যেহেতু ফার্স্ট অথরের নাম শামীম আহমেদ, আমি লিখবো হচ্ছে এস ডট AHMAD আহমেদ এট এল। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। এট এল মানে হচ্ছে এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এটার মানে হচ্ছে অ্যান্ড আদার্স। ঠিক আছে, মানে শামীম আহমেদ এবং অন্যান্য অথরেরা, কারণ সবার নাম আসলে লেখার কোনো প্রয়োজন নাই। এস আহমেদ at এল proposed a hybrid federated learning framework where, মানে আমি কিন্তু পুরো জিনিসটা একটা সামারি লিখতেছি আর কি, where they implemented 3 FL approaches, মানে ফেডারেটেড লার্নিং অ্যাপ্রোচ তারা ব্যবহার করছে। পার্টিকুলারলি কোন কোন অ্যাপ্রোচ আমরা কিন্তু দেখো এই যে নোট ডাউন করে রাখা আছে, মানে এখন তুমি ওই প্রিভিয়াস ডেটাগুলো ব্যবহার করবে আর কি। হ্যাঁ, এই যে পার্টিকুলারলি এই যে এই তিনটা, ঠিক আছে, আমরা একটু নিয়ে নিলাম এটাকে এখান থেকে কপি করে ডিরেক্ট। পার্টিকুলারলি এই ফুল এফএল, ফুল ফেডারেটেড লার্নিং, স্প্লিট লার্নিং অ্যান্ড গ্রেডিয়েটেড অনলি অ্যাগ্রিগেশন অন, কোথায় তারা এই জিনিসটাকে অ্যাপ্লাই করছে? তিনটা মেডিকেল ডেটা সেটের উপর অ্যাপ্লাই করছে। হ্যাঁ, মানে তিনটা টোটাল মেডিকেল ডেটা সেট, এই যে এই তিনটা ডেটা সেট, তাহলে লিখবো অন 3 রিয়েল ওয়ার্ল্ড মেডিকেল ডেটা সেট, মানে তিনটা মেডিকেল ডেটা সেট। তাহলে দেখো আমরা একটা লাইনে কিন্তু অনেক ইনফরমেশন দিয়ে দিছি। যে এস আহমেদ এটেল প্রপোজড হাইব্রিড, হাইব্রিড কেন ইউজ করলাম? কারণ তারা ওই যে দেখতে পাইছিল যে তারা টাইটেলও ব্যবহার করছে, বা আমরা যখন ফাইন্ডিংস গুলা পাইছি তখন দেখতে পাইছি যে তাদের একটা হাইব্রিড অ্যাডাপটিভ এফএল ফ্রেমওয়ার্ক আছে। তাই লিখলাম যে হাইব্রিড অ্যাডাপটিভ, ও আচ্ছা একটা ওয়ার্ড বাদ গেছে, অ্যাডাপটিভ ফেডারেটেড লার্নিং ফ্রেমওয়ার্ক where they implemented 3 federated learning approaches, particularly for full federated learning, speed federated learning, and gradient only aggregation on 3 real-world medical dataset. এরপরে আমরা কি করব? এরপরে ওই মেথডের, মানে আমরা যে মেথডের কথা বললাম ওই মেথড সম্পর্কে কিছু লিখতে হবে। তাহলে তোমার কিন্তু এই মেথড সম্পর্কে অলরেডি ইনফরমেশন লেখা আছে।
তাহলে এই যে এই জিনিসটা আমার কপি করে নিলেই হয়ে গেল, বা এইটাকে আমরা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করে নিতে পারি। এই যে এটা, তাহলে আমরা এই লাইনটা ডিরেক্ট এখানে নিয়ে নিচ্ছি। কি করছে? দে ডিজাইনড এ ক্যাপাবিলিটি স্কোরিং বেসড ফর্মুলেশন উইথ দ্য হেল্প অফ ফাইভ ফ্যাক্টরস। কি কি ফ্যাক্টর সেগুলো স্পেসিফাই করা আছে। অ্যান্ড বেসড অন দ্য স্কোরিং ক্রাইটেরিয়া দ্য থ্রি টাইপস অফ এফএল অ্যালগোরিদম, এই যে উপরে সেই থ্রি টাইপস অফ এফএল অ্যালগোরিদম আর ডাইনামিক্যালি অ্যাসাইন্ড ইন অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন। দেখছো, তার মানে আমরা শুরুতে ডিফাইন করলাম অথরেরা কোন ডেটা সেটে কিভাবে ওই মেথডটা ডিজাইন করলো, দ্বিতীয় লাইনে এসে ওই মেথডের কিভাবে ম্যাথমেটিক্যাল বা ভেতরের অ্যাপ্রোচটা চলছে সেটার সিগনিফিকেন্সটা তুলে ধরলাম। ঠিক আছে, এরপরে তুলে ধরতে হবে তাদের এই যে রেজাল্ট অ্যানালাইসিসের ব্যাপারটা, যে তারা কিরকম এক্সপেরিমেন্টাল রেজাল্ট পাইছে। তো আমাদের কাছে কিন্তু এই যে দেখো এই ডাটা সেটের রেজাল্টগুলো এখন স্টোর করা আছে, আমরা জাস্ট এটাকে কি করবে যে কন্ট্রোল কপি করে নিব, এটাকে সেন্টেন্স আকারে লিখতে হবে। এরকম, দি এক্সপেরিমেন্টাল রেজাল্টস দে গট ফ্রম three data sets or এই যে, দেখছো, তাহলে আমরা এরকম লিখলাম যে কোথায় গেল, সরি, দি এক্সপেরিমেন্টাল রেজাল্টস দে গট ফ্রম থ্রি ডেটা সেটস ওয়ার, এই এত, এটা পাশে একটা পার্সেন্ট দিতে হবে আর কি, হ্যাঁ, পার্সেন্ট ফর ডিপিডি ডেটা সেট, এত পার্সেন্ট ফর ডিএসআইডি ডেটা সেট, আর এত পার্সেন্ট ফর ডি এইচডি ডেটা সেট। ওকে, এই তো আমাদের এই লাইনটাও লেখা হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু তিন লাইন লিখে ফেলছি। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমাদেরকে হাইলাইট করতে হবে যে তারা আসলে কোন প্যারাডাইমের উপরে কাজ করছে, মানে ওই যে যে আমরা নিচে যেটাকে কোন কোন ক্রাইটেরিয়ার উপরে কাজ করছে, যে কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেসিস করে তারা তারা তাদের কাজটাকে ইভালুয়েট করছে। তাহলে আমরা এরকম একটা লাইন এখানে অ্যাড করব আর কি, ওই ডেটাগুলাকে ব্যবহার করে আর কি। ঠিক আছে, তাহলে দে evaluated their proposed framework based on কি কি, এই যে এখন এখানে কি সবগুলাই নিবা? হ্যাঁ, তুমি চাইলে এখান থেকে দুই একটা বাদ দিতে পারো। যদি মনে করো যে ওইটা তার পার্টিকুলার ওইখানে হয়তো বা খুব বেশি ইম্পর্টেন্ট না, তাহলে আমরা বাদ দিব। যেমন ধরো লার্নিং প্যারাডাইম, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা মেইন জিনিস। অ্যাডাপটিভ মোড সিলেকশন, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রাইভেসি মেকানিজম, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা কি, এই যে এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। তার ধরো আমরা আপাতত এই চারটা জিনিসকে নিলাম, তুমি চাইলে সবগুলোও নিতে পারো, কোনো সমস্যা। ফ্যাক্টরস মানে সেন্টেন্সটা তো শেষ করতে হবে। ঠিক আছে, দে ইভালুয়েটেড দেয়ার প্রপোজড ফ্রেমওয়ার্ক বেসড অন লার্নিং প্যারাডাইম, অ্যাডাপটিভ মোড সিলেকশন, প্রাইভেসি মেকানিজম, আর সাথে একটা অ্যান্ড লাগাই দাও আর কি, অ্যান্ড ল্যাটেন্সি অর এনার্জি ইফিসিয়েন্সি ফ্যাক্টরস। এবার দেখো, লাস্ট অফ অল আমাদেরকে আর কিছু একটা বাকি আছে, সেটা হচ্ছে কি তাদের লিমিটেশন, মানে তাদের মেইন লিমিটেশনটা কোথায়। তাহলে আমরা লিমিটেশন লেখার আগে এরকম করব যে হাউ ইভার অথবা ইয়েট। তো ধরো হাউ ইভারে দিই, ও ইভার দে ফেইল্ড। আচ্ছা, এখন দেখো এই যে আমি যদি ফেইল্ড ওয়ার্ডটা ইউজ করি, এটা না খুব একটা হার্শ ওয়ার্ড, মানে খুব টাফ ওয়ার্ড। ফেইল্ড মানে বেসিক্যালি বোঝায় যে তারা 100%ই করতে পারে নাই। তো আমরা এটা না মানে এই ধরনের হার্শ ওয়ার্ড কখনো ব্যবহার করব না আমাদের সায়েন্টিফিক ফিল্ডে। আমরা কি করব, এটার থেকে একটু সফট টাইপ অফ ওয়ার্ড, যে হাউ এভার দে কুড নট, ঠিক আছে, দে কুড নট able to integrate explainable AI for model interpretability। আর কি, আরো ধরো আরো একটা কিন্তু ছিল, যেমন ধরো এই যে and defenseless against gradient inversion attack, and being defenseless against
গ্রেডিয়েন্ট ইনভার্সন অ্যাটাক মানে এটা সাইবার অ্যাটাক, বেসিক্যালি নেটওয়ার্ক অ্যাটাক। তাহলে দেখো আমার কিন্তু মোটামুটি এই পেপারটা করা হয়ে গেছে আর কি, ঠিক আছে। ওকে। সরি। ও সরি সরি সরি। ওকে। তাহলে দেখো আমার কিন্তু এই পেপারটার বেসিক্যালি সামারি লেখা হয়ে গেছে। আমি 5 লাইনে লিখে ফেলছি, তোমরা ট্রাই করবা এরকম 6 থেকে 7 লাইনের জন্য বেশি না হয় আর কি। এই 6 থেকে 7 লাইনের মধ্যেই এরকম সিম্পল সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে মেইন থিমটা যেটা আমরা কালেক্ট করব সেটাকে এখানে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা পেপার কমপ্লিট করতে পারি তাহলে তোমরা প্রত্যেকটা পেপারের জন্য নাম্বার পাবো হচ্ছে 2 করে আর কি। মানে যেহেতু প্রত্যেকটা গ্রুপে 5 জন থাকবে, তো পার স্টুডেন্ট 5টা করে পেপার ভাগ করে নিবা, তাহলে 5টার থেকে 25টা পেপার হয়ে যাবে। এবং প্রত্যেকটা পেপারের মার্কস থাকবে কিন্তু 2 করে। দ্যাট মিনস প্রত্যেকটা 5টা সফল পেপারের জন্য তুমি 10-এর মধ্যে তোমার মার্কসটা আসবে। তো পেপার চয়েস করা, পেপারের কোয়ালিটিটা, পেপারের টাইম ফ্রেমটা, তারপরে পেপারের ডেটাটা তুমি কিভাবে মানে এখানে কালেক্ট করলা এবং কিভাবে রিপ্রেজেন্ট করলা, ওভারঅল পুরো জিনিসটার রিপ্রেজেন্টেশনের উপরে বেসিক্যালি এই মার্কসটা আসে আর কি। তো এটা একটু সাবধান, এবং পেপারটা কিভাবে ইনক্লুড করবা সেটা এখানে দিয়ে দিবা। আচ্ছা, লাস্ট অফ অল একটা জিনিস অ্যাড করে দিবা। এই যে যেখানে পেপার টাইটেল দিছো না, এখানে একটু পেপারের ইটাও দিয়ে দিবা। পাবলিশড এয়ার মানে এই পেপারটা কবে পাবলিশড হয়েছে আর কি, পাবলিশড ইয়ার। তাহলে তোমার পেপারটা কবে পাবলিশড হয়েছে বুঝতে সুবিধা হবে আর কি। তাহলে পাবলিশড ইয়ার ধরো 2025। আর কমা দিয়ে আর একটা জিনিস অ্যাড করে দিবা, সেটা হচ্ছে পাবলিশার। মানে পাবলিশারটাকে, ধরো এটার যদি পাবলিশার হয় আইট্রিপলি, তাহলে আমি ধরো আইট্রিপলি দিয়ে দিব। যদি এলসভায়ার হয় এলসভায়ার দিয়ে দিব। স্প্রিঞ্জার হলে স্প্রিঞ্জার, উইলি হলে উইলি আর কি, ঠিক আছে। এরকম আমরা ইনফরমেশনটা দিয়ে দিব, তাহলে এই পেপারের আর কিছুই তোমার বাকি থাকলো না। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট তুমি টাচ করে গেছো আর কি। ঠিক সিমিলার ওয়েতে তোমাদেরকে প্রত্যেকটা ডেটা কিন্তু ফিল আউট করতে হবে আর কি, ঠিক আছে। তো এই ফরম্যাটটা কিন্তু অলরেডি দেওয়া আছে। আর এটাও আমি দিয়ে দিব, যদি তোমাদের কোনো কাজে লাগে ইউজ করতে পারো আর কি। মানে যদি মানে করার সময় মনে হয় যে কিভাবে করবো আর একবার দেখা উচিত, তাহলে এই স্যাম্পলটা একবার দেখে নিতে পারো। আই হোপ সবারই পারার কথা, এটা তো খুব কঠিন কাজ না, সবার জন্য টু মাস সিম্পল জব। জাস্ট প্রপার ওয়েতে যদি তুমি করো তাহলে দেখবা যে ইউজ টু হয়ে যাবে, এবং এটা তখন তোমার করতে খুবই মানে সহজে লাগবে আর কি, ইন সিম্পল ওয়ার্ডস আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এটার সেশনটা মোটামুটি আজকে এখানেই শেষ করব। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আর না হলে আমরা সেশনটা কনক্লুড করব। আর তো একটা ডেডলাইন দিয়ে দিব, এর মাঝে এসে প্রিভিয়াস আগের মতো এসে জমা করে রেখে যাবা প্রিন্টেড কপি। তারপর আমি সিগনেচার করে মার্কগুলা দিয়ে দিলে তারপর কালেক্ট করে নিয়ে যাবো। স্যার, বলো। আহ, আপনি যে ফরম্যাটটা দিয়েছেন গুগল ক্লাসরুমে, ওখানে হচ্ছে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে অবজেক্টিভ বা গোল। এখন কি ওটা কন্ট্রিবিউশনের সাথে অবজেক্টিভ বা গোল, এটার একটা ডিফারেন্সটা আসলে কি, বা এটা যদি একটু এক্সপ্লেইন করতেন আর আচ্ছা, কি। তোমাদের এই আসলে অবজেক্টিভ বা গোলস আলাদা করে লিখতে হবে না আর কি। হ্যাঁ, ওটা আমি আপডেট করে দিব। তোমরা বেসিক্যালি এই যে এটা এখন ব্যবহার করবা। তো অবজেক্টিভ বা গোলস এই জন্য দেয়া ছিল যে প্রত্যেকটা পেপারের অনেক জায়গা মানে ডিরেক্টলি কন্ট্রিবিউশন ওয়ার্ডটা ব্যবহার করা থাকে না ইন্ট্রোডাকশনে। অনেক জায়গায় লেখা থাকে যে দ্য কি গোলস অথবা কি অবজেক্টিভস অফ দিস পেপার, মানে আলটিমেটলি ওই অবজেক্টিভস গুলাকেই তুমি কন্ট্রিবিউশন হিসাবে নিয়ে ডাটাটা এখানে প্রেজেন্ট করতে হবে। তো আলাদা করে তোমাকে অবজেক্টিভ বা গোলস এর জন্য কোনো ডেটা তোমার নিতে হবে না। বুঝতে পারছো? তুমি নিবা কন্ট্রিবিউশনের জন্য এই ডেটা। যদি ডিরেক্টলি পেয়ে যাও খুব ভালো, আর যদি না পাও তাহলে ইনডিরেক্টলি এই অবজেক্টিভ বা গোল থেকেই তুমি তোমার কন্ট্রিবিউশন রেডি করবে আর কি। এই হচ্ছে মেইন কথা। ওকে স্যার। আর স্যার, লেখার ফরম্যাটিং নিয়ে তো কোনো ধরাবাঁধা কিছু নাই না? আমি না মানে না না পয়েন্ট করে না লিখতে না পারি? না, এরকম এরকম কোনো ইস্যু নাই আর কি। কিন্তু তোমার লাস্টের যে ইটা থাকবে, এই যে যেটা সামারি, এটা তোমরা অবশ্যই প্যারাগ্রাফ ফরম্যাটে লিখবা, বুঝে গেছে? আর বাদ বাকি ডেটা তুমি তুমি বুলেট পয়েন্টে লিখতে পারো, 1 2 3 করে লিখতে পারো, ডাজ নট ম্যাটার, কোনো সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। স্যার, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আমাদের দেখা যায় মাঝে মাঝে IEEE এর কিছু পেপার পড়া যায় না। হ্যাঁ, এটা তো আমি শুরুতেই দুই বলছিলাম। নাম্বার দিয়ে হুম। দুই নাম্বার দিয়ে স্যার সাই হাবে খুঁজলেও দেখা যায় পাওয়া যায় হ্যাঁ, না। পাবা না কেন? কারণ 2021-এর বা 2022-এর পর থেকে সাইভাব
ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বেসিক্যালি, বা সাইহাবের যে আমাদের ইগুলা ছিল ওখানে ওদের ডেটাবেসে পরবর্তীতে ওইগুলা আর ইনক্লুড করতে পারে নাই আর কি। অল্টারনেটিভ আসলে খুব কম। তো অল্টারনেটিভ যে শুরুতে বলছিলাম তোমাদেরকে, তোমরা একটু রিসার্চ গেটটাতে লগ ইন করে বা একটা ইউজার অ্যাকাউন্ট খুলে ওই পার্টিকুলার টাইটেলতে খুঁজে দেখতে পারো যে ওইটার পিডিএফ কপি পাও কিনা। অনেক সময় অথররা আপলোড করে রাখে। আবার যদি ওখানে না পাও তাহলে দেখবে যে আর্কাইভ নামে আর একটা পোর্শন আছে, ARXIV বলা হয় আর কি। আর্কাইভেও অনেক সময় পেপারের মেইন কপিটা ছাড়াও একটা সাব কপি দেওয়া থাকে, কারণ অথররাও তো চায় যাতে তুমি পেপারটা পড়ো, পড়ে সাইটেশন করো, তাহলে তার সাইটেশনটা বাড়ে আর কি। হ্যাঁ, তো এইভাবে করতে পারো। আর একটা লাস্ট উপায় আছে যেটা করলে 50% চান্স থাকবে তোমার সফলতা। সেটা হচ্ছে ওই পেপারের যে অথর থাকবে ওই অথরের তো ইমেল অ্যাড্রেস খুঁজে বের করা যাবে, মানে পেপারটা খুললেই তো অথর ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, অথরকে ইমেল করবা, তাহলে দেখবা 50% কেজে সে তাকে তোমাকে একটা পিডিএফ কপি পাঠিয়ে দিবে আর কি। বুঝতে পারছো? মানে আমাদেরকে এরকম একটি স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে আর কি, কিছু করার নাই। এটা করতে গেলে অ্যাকচুয়ালি ওই পোর্টালগুলোর অ্যাক্সেস লাগে, যেটা আসলে ইনস্টিটিউশনাল অ্যাক্সেস, এটা একটি হিউজ খরচ। যেমন ধরো, জাস্ট যদি 1 বছরের জন্য আমরা আইটি পলি ডেটা সার্ভার, মানে জাস্ট শুধু আইটি পলি সাবস্ক্রিপশন নিতে যাই, তাহলে প্রায় 19.5 লক্ষ টাকা লাগে। আর এলসভায়ার, মানে যেটা সব থেকে বড় পাবলিশার, যাদের হিউজ পরিমাণ পেপার আছে, যে এক পাবলিশার দিয়ে তুমি চাইলে 50 পেপার নিয়ে নিতে পারবা, ওদের একটা ওই যে যেটাকে বলা হয় SCIE, এইটার কস্ট কত জানো? যদি আমরা বাংলাদেশ থেকে নিতে চাই প্রায় কোটি টাকার কাছে আর কি, মানে 1 কোটি টাকার উপরে আর কি 1 বছরের সাবস্ক্রিপশন ফি। এটা আসলে বাংলাদেশে খুব কম ইনস্টিটিউশনেই এই পায় আর কি। এর আগে, অনেক আগে, বিবিটিতে 2020 সালের দিকে করোনার টাইমে একবার আইটি পুলিশ সাবস্ক্রিপশন নেওয়া হয়েছিল 1 বছরের জন্য, 1 বছর অ্যাক্টিভ ছিল। তখন হচ্ছে করোনার সময় ওরা একটা ডিসকাউন্ট দিয়েছিল, তখন 5.5 বা 6 লক্ষ টাকায় মনে হয় 1 বছরে মানে সাবস্ক্রিপশন ছিল। তো যদি এরকম হইতো তাহলে হয়তো বা ইউনিভার্সিটি কিনে ফেলতে পারতো, কিন্তু এখন শুধু তো একটা আইটি পলি কিনে লাভ নাই, কিনতে হলে কিন্তু কয়েকটা এরকম ডাটা রিপোজিটরি কিনতে হবে, এরকম আইটি পলি, এসভায়ার, স্প্রিঞ্জারের যেটা আছে, বা উইলি, তো সবগুলো কিনতে গেলে 2-3 কোটি টাকা লাগবে। হিউজ ইনভেস্ট এটার পিছনে। এইটা হচ্ছে একটা আমাদের বাংলাদেশে থাকায় আমাদের একটা বিগ প্রবলেম। বাইরের দেশগুলোতে ইউনিভার্সিটিতে যেহেতু স্টুডেন্টরা হিউজ অ্যামাউন্ট অফ টাকা দেয়, ওখানে টিউশন ফি অনেক, বা অ্যালামনাই থেকে যেহেতু হিউজ ফান্ড আসে, $1 বিলিয়ন কাছাকাছি, ওরা এই জন্য ওই জিনিসগুলোকে অ্যাডপ্ট করতে পারে। তো এটা একটা ব্যাপার। আর থার্ড অফ অল আর একটা অপশন আছে, তোমাদের যারা সুপারভাইজার, অনেক সুপারভাইজারই পার্টিকুলারলি বাইরের দেশের বিভিন্ন অথরদের সাথে কাজ করে আর কি। তো ওইটা আর একটা উপায় হইতে পারে, তুমি যদি তোমার সুপারভাইজারের সাথে শেয়ার করো যে তার এরকম অ্যাক্সেস আছে কিনা বাইরের দেশের অথরদের সাথে, কারণ বাইরের দেশে তার পরিচিত যে অথর সেখানে হয়তো বা পিএইচডি করতেছে বা জব করতেছে, তাদের কিন্তু ইনস্টিটিউশনাল অ্যাক্সেস আছে। তো তোমার সুপারভাইজারের থ্রুতে তুমি পেপারগুলো পাঠাইলে ওখান থেকে ওই পেপারের মানে অ্যাক্সেসেবল পিডিএফ কপি পেয়ে যেতে পারো। এটা একটা ভালো উপায় হতে পারে আর কি। বুঝতে স্যার পারছো? আমরা কতদিন সময় পেতে পারি, মানে তোমরা ডেডলাইন? তোমরা পাবা মোটামুটি 10 দিনের মতো। আর সবাই কিন্তু 25টা একা করবে না, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল মার্কিং হবে কিন্তু, হ্যাঁ, মানে প্রত্যেকের 5টা করে ভাগ করে নিবে আর কি। ভাগ করার সময় দেখে নিও যাতে একই পেপার দুইজন না হয়ে যায় আর কি। ওকে, তাহলে মনে হয় আমরা আজকের মতো এখানে ক্লোজ করতে পারি আজকে। থ্যাংক ইউ। আমরা এর পরবর্তীতে আরো একটা সেশন করব নেক্সট উইক স্যাটারডেতে। হ্যাঁ, সেটা হবে বেসিক্যালি লাস্ট মোটামুটি আমাদের থিওরিটিক্যাল সেশন আর কি। আহ, একটা লাস্ট ইভ্যালুয়েশন হবে, প্রেজেন্টেশন, সেটার আগে প্রেজেন্টেশনটা আমাদের অফলাইনে হবে আর কি। তো তার আগে আমাদের একটা অনলাইন আরো একটা সেশন হবে নেক্সট উইকে স্যাটারডেতে। সেটার উদ্দেশ্যটা থাকবে হচ্ছে মেথোডোলজি ডিজাইন বা মেথোডোলজি রিলেটেড ডিসকাশন আর কি। হ্যাঁ, যে কিভাবে মেথোডোলজিটাকে আরো হাই টিউন বা ফাইন টিউন করা যেতে পারে, পাবলিকেশন রেডি মেথোডোলজি কিরকম, বা কোন জিনিসগুলো আসলে মেথোডোলজিতে থাকতে হয়, ডায়াগ্রাম কোয়ালিটিটা কিরকম হওয়া উচিত, কি কি কম্পোনেন্ট থাকা উচিত না থাকা উচিত, এরকম একটা স্টাডি হবে আর কি নেক্সট সেশনটাতে। ঠিক আছে? ওকে। আর এর মাঝে তোমরা তোমাদের সুপারভাইজার সাথে সাথে কাজ করতে থাকবে কন্টিনিউয়াসলি। বেসিক্যালি এই লিটারেচার রিভিউ তোমাদের মেইন যে রিপোর্ট সেখানেও যাবে, মেইন রিপোর্টেও তোমাদের এই যে ফাইনাল যে প্যারাগ্রাফগুলা, এগুলাই কিন্তু বসায় বসায় ওই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে আর কি। ঠিক আছে? আর তোমার সুপারভাইজারের সাথে কথা বলো, সেখানে তোমাদের বাদ বাকি রিপোর্টের যে ইন্ট্রোডাকশন বা মেথোডোলজি, সেটা যেহেতু তার সাথে রিলেটেড, ওই স্যারের সাথে, তাদের সাথে কমপ্লিট করার ট্রাই করো টাইম টু টাইম, কারণ খুব দ্রুতই কিন্তু সময় ফুরায় যাবে, বা ফাইনাল ডিফেন্স কিন্তু হুট করে চলে আসবে আর কি। ঠিক আছে?
তো ওইভাবে আসলে খুব প্রোগ্রেসিভ ওয়েতে আমাদেরকে আগাইতে হবে সামনে। আচ্ছা, এনিওয়ে, আমরা তাহলে আজকের মতো এখানে সেশনটা এন্ড করতেছি। থ্যাংক ইউ অল। আমরা নেক্সট সেশনটা নেক্সট স্যাটারডেতে করবো। ইন দ্য মিন টাইম তোমরা কাজ শুরু করে দাও। আর তোমাদের সাবমিশন ডেডলাইনটা দেখে নিও, দেয়া থাকবে ওই অনুযায়ী এসে আগের মতোই প্রত্যেক গ্রুপ থেকে ওই 25টা করে পেপার একজন এসে জমা দিয়ে গেলেও হবে, বা সবাইও আসতে পারে, সেটাও সমস্যা না। বাট প্রত্যেকটা গ্রুপে ইন্ডিভিজুয়ালি ভাগ করে নিবা, পার হেড 5টা করে। যে যে পাসটা করবে সে সেই পাসটার ওখানে তার ইনফরমেশন থাকবে। এভাবে আর কি ডেটাগুলো থাকলে বোঝা যাবে যে কাকে আমরা মার্কিং করতেছি আর কি। স্যার, হ্যাঁ মিলি বলো। আহ, স্যার আরেকটা কোশ্চেন ছিল। এখানে যে রিপোর্টটা, আমাদের তো 5টা পেপার, এখন এটা কি আলাদা আলাদা ভাবে হবে, নাকি এই পেপার 1 দিয়ে যেই ব্লকটা করলাম এর পরবর্তী পেজ থেকে আমরা পেপার 2, 3 হ্যাঁ, এভাবে যাব? করতে পারো করতে পারো, এটা ইস্যু নাই, এটা কোনো সমস্যা নাই। ওই সেম জিনিসে জাস্ট কপি করে নিচে বসাই দিও আর কি, মানে ফরম্যাটটা, তাই তো। 2, 3, 4, 5 করতে পারো, আবার আলাদা করেও করতে পারো, এটা কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা।